এই মডিউলে আমরা সেই যে ইলেকট্রনিক্স যেটা 1.3 তে আলোচনা করেছিলাম, সেই ইলেকট্রনিক্স এর কম্পোনেন্ট গুলোর উপরে আমরা ফল্ট ফাইন্ডিং বা চেকিং প্রসিডিওর বা আইডেন্টিফিকেশন এই বিষয়গুলো মেনলি আলোচনা করব। ঠিক আছে, পরপর যেভাবে সিলেবাস ওয়াইজ দেওয়া আছে আমি সেইভাবেই পরপর করে আলোচনা করছি। প্রথমে হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টর কি না, ইন্ডাক্টর হচ্ছে একটা এনার্জি স্টোরেজ ডিভাইস। এনার্জি স্টোরেজ ডিভাইস মানে ইন্ডাক্টর কিভাবে তৈরি করা হয় না, একটা মেটাল, সেটা কাঁচা লোহা হতে পারে, একটা মেটাল কোর নেওয়া হলো যেটা লম্বা গোলাকার পাইপের মতো দেখতে। এইবার এর ওপরে যদি তামার তারকে এইভাবে পেঁচিয়ে গোল গোল করে পেঁচিয়ে দিই, তাহলে যে জিনিসটা তৈরি হবে এটাকে বলে ইন্ডাক্টর। এইবার অনেকটা লম্বা তার, অনেকটা লম্বা তামার তার, সেটাকে যদি আমি গোল গোল করে পেঁচিয়ে দিই, তাহলে জিনিসটা কি হলো না, ছোট্ট জায়গার মধ্যে অনেকটা পরিমাণ তামার তার আমি এক জায়গায় পাকিয়ে তৈরি করলাম, মানে একটা কয়েলের মতো তৈরি করলাম। তো এখানে অনেকটা লম্বা তামার তারকে যেহেতু ছোট্ট জায়গার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করেছি, ফলে ওই তামার তারের ওপরে অধিক পরিমাণ ইলেকট্রন সঞ্চিত থাকতে পারে। কেন না, আমি বলেছি যে একটা যদি তামার তার নেই, সেই তামার তারের ওপরে ইলেকট্রন গুলো যাতায়াত করতে পারে। তাহলে সেই তামার তারের দৈর্ঘ্যটা যদি অনেক বড় হয় এবং সেটা খুব ছোট্ট জায়গার মধ্যে যদি পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করি, তাহলে ইলেকট্রনটা অনেকটা জায়গা জুড়ে থাকতে পারবে, ইলেকট্রন থাকার জন্য অনেকটা জায়গা হয়ে যাবে। তাই ইলেকট্রন যখন একটা জায়গায় থাকতে পারছে, সেটাকে আমরা বলছি এনার্জি স্টোরেজ ডিভাইস, কারণ ইলেকট্রনকে স্টোর করাটা কি বলা হচ্ছে ইলেকট্রিক স্টোরেজ, ইলেকট্রিক স্টোরেজ ডিভাইস। এইবার এই জিনিসটা আমরা কোথায় দেখতে পাবো না, এই জিনিসটা মূলত আমরা দেখতে পাবো কোনো সার্কিট বোর্ডে। এই ইন্ডাক্টর বিষয়টা আমরা দেখতে পাবো। এইবার প্রশ্ন হচ্ছে, এই ইন্ডাক্টরের মধ্যে কি এমন ধর্ম আছে যে ধর্মের জন্য এটা একটা সার্কিটে ব্যবহার করা হয়? এই ইন্ডাক্টরের মধ্যে কি ধর্ম আছে না, এই যে ইলেকট্রিক এনার্জি স্টোর করতে পারছে, সেজন্য এটাকে আমি কতগুলো কাজে ব্যবহার করতে পারি। টার্নিং সার্কিট, একটা সার্কিটে ব্যবহার করতে পারি। সেন্সার, অ্যাজ এ সেন্সার হিসেবে ব্যবহার করতে পারি। স্টোর এনার্জি ইন এ ডিভাইস, মানে একটা এনার্জি স্টোর হিসেবে ব্যবহার করতে পারি। এনার্জি স্টোর মানে যেরকম ব্যাটারির মধ্যে ইলেকট্রিক এনার্জি স্টোর হয়ে থাকে, আমি বলতে পারি যে ইন্ডাক্টর, তাকে যদি চার্জ করে দিই, তাহলে ইন্ডাক্টরের মধ্যে সামান্য পরিমাণ এনার্জি কিন্তু স্টোর হয়ে থাকতে পারে। তাহলে একটা স্টোরেজ ডিভাইস বা ব্যাটারির মতোই ব্যবহার করতে পারি। ইন্ডাকশন মোটর হিসেবে ব্যবহার করতে পারি। ট্রান্সফরমার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ফিল্টার সার্কিট, ফিল্টার সার্কিট, ফিল্টার সার্কিট মানে কি না, আমরা এক ধরনের বলতে পারি যে আমাদের পাখাতে যে, যেটা আমরা চোখ বলি, চলিত ভাষায় চোখ বলি, যেটাকে আমরা ক্যাপাসিটর, অ্যাকচুয়ালি টেকনিক্যাল টার্ম হচ্ছে ক্যাপাসিটর। সেটা কি হয় না, সেটাও এরকম ধরনের ফাংশনে কাজ করে যে তার ভেতরে কিছুটা পরিমাণ ইলেকট্রিক এনার্জি, ব্যাটারির মধ্যে যেমন ইলেকট্রিক এনার্জি স্টোর করি, সেরকম কিছুটা পরিমাণ ইলেকট্রিক এনার্জি ধরে রাখতে পারে, স্টোর করতে পারে। তো সেটা এজ এ ফিল্টার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আর কি না, ইন্ডাক্টর ইউজ ইন রিলে, রিলের মধ্যে এক ধরনের কয়েল ব্যবহার করা হয়। যেহেতু ইন্ডাক্টর ওয়ান টাইপ অফ কয়েল, ফলে রিলের মধ্যে আমরা এই ধরনের ইন্ডাক্টর দেখতে পাবো। এটা হচ্ছে ইন্ডাক্টরের কনসেপ্ট। এটা মেনলি যখন আমাদের সার্কিট বোর্ড দেখানো হবে বা চার্জার কন্ট্রোলারের ভেতরে সার্কিট দেখানো হবে, তখন এই ইন্ডাক্টরের অ্যাকচুয়াল সার্কিটে কি ব্যবহার হয় সেটা আপনি বুঝতে পারবেন। তো আমি এখানে ইন্ডাক্টরের একটা ওভারঅল কনসেপ্ট বললাম যে ইন্ডাক্টর হচ্ছে এই জিনিসটা যেটা এই এই কাজের জন্য আমরা ব্যবহার করতে পারি। মেনলি ইন্ডাক্টর হচ্ছে একটা ছোট ব্যাটারি বা ইলেকট্রিক স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করতে পারে বা ব্যবহার করা হয়। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার সবার? রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। এরপর এই ইন্ডাক্টরের মধ্যে যেহেতু আমি অনেকটা লম্বা
তামার তার তাকে আমি পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করেছি, তাহলে জিনিসটা কি হবে? না, একটা ছোট জায়গার মধ্যে এই তামার তারকে যত ছোট জায়গার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করব, তার মানে তত অল্প জায়গার মধ্যে নাম্বার অফ ইলেকট্রন, মানে অল্প জায়গার মধ্যে ইলেকট্রন থাকার যে জায়গা, মানে তার যত বেশি ছোট জায়গাটাতে পেঁচাবো তত বেশি ইলেকট্রন সেই জায়গার মধ্যে থাকতে পারে। এবার ইলেকট্রন যত বেশি জায়গায় মানে যত অল্প জায়গার মধ্যে বেশি ইলেকট্রন থাকবে, তত সেটাকে বলবো তার যে তড়িৎ ক্ষেত্র, মানে ইলেকট্রন যদি বেশি থাকে তাহলে তড়িৎ ক্ষেত্রের ক্ষমতাটা কি হবে? বেশি হবে। তড়িৎ ক্ষমতা বা তড়িৎ ক্ষেত্রের যে ক্ষমতা সেটা বেশি হবে। যেরকম একটা চুম্বক, একটা চুম্বক তার দেখবেন যে কোনো কোনো চুম্বক সাইজ অনেক বড়, আকর্ষণ ক্ষমতা কম, আর কোনো কোনো চুম্বক ছোট্ট সাইজ, আকর্ষণ ক্ষমতা অনেক বেশি। তার মানে ওই ছোট চুম্বক যেটার আকর্ষণ ক্ষমতা বেশি, তাহলে জিনিসটা ছোট কিন্তু তার মধ্যে চৌম্বক ধর্ম বা চুম্বকের মধ্যে যেটা এনএস মেরু সেই সংখ্যাটা বেশি বলে কিন্তু আকর্ষণ ক্ষমতা বেশি। ঠিক ইলেকট্রিকের ক্ষেত্রে ছোট্ট জায়গার মধ্যে আমি অনেক লম্বা তারকে যত ছোট্ট জায়গার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করব, তার মধ্যে ইলেকট্রিক ঘনত্ব বা তড়িৎ ক্ষমতাটা বেশি হবে। তার মানে এই ইন্ডাক্টরের মধ্যে যখন আমরা তড়িৎ প্রবাহ করব, এর চারিদিকে এই যে তীর চিহ্নের মতো দেখতে পাচ্ছি এইগুলো, যে এইগুলো, এগুলো কি? না, এগুলো কিন্তু কোনো রেখা নয়, এগুলোকে বলা যায় তড়িৎ ক্ষেত্র। তার মানে যেরকম চুম্বকের ক্ষেত্রে আমরা চুম্বক ক্ষেত্র বলি, তড়িতের ক্ষেত্রে ঠিক ওই কয়েলের বা ওই ইন্ডাক্টরের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, সেইটাকে আমরা এই ধরনের রেখা দিয়ে প্রকাশ করি। এটা কিন্তু অদৃশ্য রেখা, মানে এই রেখাটা কিন্তু আমরা চোখে দেখতে পাবো না। এটাকে বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করার জন্য এই ধরনের রেখা দিয়ে জিনিসটাকে প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু অদৃশ্য একটা তড়িৎ ক্ষেত্র প্রকাশ করা হয়েছে। ক্লিয়ার? রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার এখানে একটা জিনিস দেখানো হয়েছে যেটা আমি ট্রান্সফরমার গিয়ে আলোচনা করব। সেটা কি? এখানে কি ঘটনা হয়েছে দেখুন, এখানে এই যে ইন্ডাক্টর বা একটা কয়েল ব্যবহার করা হয়েছে, ইন্ডাক্টর মানে ওয়ান টাইপ অফ কয়েল বলেছি। তো এর মধ্যে যখন আমি, এটা কি, এটা হচ্ছে এসি কারেন্ট, ঢেউ খেলানো মানে এসি কারেন্ট। তো যখনই আমি এসি সোর্স দিলাম বা এসি কারেন্ট দিলাম, তখন এই কয়েলের মধ্যে কি হবে? এই কয়েলের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এই যে রেখাগুলো, এই রেখাগুলো এটাই প্রকাশ করছে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। তো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে বা এই তড়িৎ ক্ষেত্রের কাছাকাছি যদি আমি আর একটা কয়েল, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি আর একটা কয়েলকে নিয়ে আসি, তাহলে কি হবে? না, তাহলে দেখতে পাবো যে এটা যদি 1 নম্বর কয়েল বলি, তাহলে 1 নম্বর কয়েলে আমি তড়িৎ দিয়েছি, এসি কারেন্ট দিয়েছি। আর 2 নম্বর কয়েলে আমি কিন্তু কোনো তড়িতের কানেকশন দিইনি বা কোনো সাপ্লাই দিইনি। অথচ 2 নম্বর কয়েল কি দেখাবে? না, একটা ভোল্টেজ, তীর চিহ্নটা বেঁকে গেছে মানে এটা হচ্ছে ভোল্টেজ দেখাচ্ছে, একটা ভোল্টেজ দেখাচ্ছে, একটা ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে 2 নম্বর কয়েলে যে ভোল্টেজ দেবো, 2 নম্বর কয়েলে আমি 3 ভোল্ট পাই, এই 3 ভোল্ট কোথা থেকে এলো? না, 1 নম্বর কয়েলে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে সেই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে 2 নম্বর 2 নম্বর কয়েলে এই 3 ভোল্ট, এই ভোল্টেজটা আমি পাচ্ছি। এই ভোল্টেজটা পাওয়ার জন্য আমি কিন্তু 1 নম্বরের সঙ্গে 2 নম্বরের কোনো কিন্তু সরাসরি কোনো তার দিয়ে কানেকশন নেই, এটা তড়িৎ ক্ষেত্রের কাছাকাছি এনেছি বলে 1 নম্বর কয়েলের তড়িৎ 2 নম্বর কয়েলে ট্রান্সফার হয়ে গেছে। এই যে ইলেকট্রিক এনার্জি ট্রান্সফার হয়ে গেছে, এই ট্রান্সফার হয়ে যাওয়ার যে ঘটনা, মানে যে পদ্ধতি বা যে আবিষ্কারের ভিত্তিতে একটা কয়েল থেকে আরেকটা কয়েলে ইলেকট্রিক এনার্জি ট্রান্সফার হচ্ছে অথচ সরাসরি কোনো কানেকশন নেই, এই ঘটনাটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট, আমি আগের দিনও এই বিষয়টা আলোচনা করেছিলাম। ইন্ডাকটিভ এফেক্ট, এই ঘটনাটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। মানে একটা কয়েলে তড়িৎ দিচ্ছি, সেই কয়েলের কাছে আরেকটা কয়েলকে নিয়ে এলাম, সেই কয়েলে আমি তড়িৎ একটা ভোল্টেজ দেখতে পাবো, অথচ দুটো কয়েলের মধ্যে কোনো সরাসরি কানেকশন নেই। এই ঘটনাকে বলে ইন্ডাকটিভ এফেক্ট। এটা ক্লিয়ার? রিপ্লাই করুন। আচ্ছা, 9টা 15-তে আমরা প্রেজেন্ট নেবো, ঠিক আছে?
সবার ক্লিয়ার? প্রফেসর এরপরে দেখুন এখানে যে আমি এসি কারেন্ট দিয়েছি, আমি যদি এখানে ডিসি কারেন্ট দিই, এসি কারেন্ট কোনটা না আমাদের বাড়ির যে কারেন্ট সেটা এসি, ডিসি কারেন্ট কোনটা না ব্যাটারি, ব্যাটারির হচ্ছে ডিসি কারেন্ট। যদি এখানে আমি ডিসি কারেন্ট দিতাম তাহলে এই 2 নম্বর কয়েলে কি এই 3 ভোল্ট যে ভোল্টেজটা পেলাম সেই ভোল্টেজটা কি পেতাম? রিপ্লাই করুন। এসি কারেন্ট না দিয়ে যদি ডিসি কারেন্ট দিতাম তাহলে কি 2 নম্বর কয়েলে ভোল্টেজ পেতাম? না বলে রিপ্লাই করুন। আপনাদের যেটা মনে হয় সেটাই বলুন, এরকম ব্যাপার না যে একদম ঠিক বলতে হবে। না স্যার কৃষ্ণ না বলছে, বাকিরা একটু হ্যাঁ রিপ্লাই করুন। এসি কারেন্টই তো হবে, ডিসি কারেন্টে হবে না। ঠিক আছে, তুমি তো অ্যান্সার বলেছো, বাকিরা রিপ্লাই করুন। না স্যার হবে না। আর কেউ? সেন্তু বাবু, শুভদীপ বাবু, রিপ্লাই করুন। বিধান বাবু রিপ্লাই করুন, কোনো দ্বিধা করার দরকার নেই, এটা তো আমরা আলোচনা করছি। রিপ্লাই করতে হবে, না হলে আলোচনাটা ফ্রুটফুল হবে না। বিট্টু বাবু কি মনে হচ্ছে, ভোল্টেজ পাবো কি পাবো না? রিপ্লাই করুন। স্যার আরেকবার বলুন না স্যার। আমি বলছি 1 নম্বর কয়েলে আমি এসি কারেন্ট দিয়েছি, যে ঢেউ গেল না মানে এসি কারেন্ট দিয়েছি, সেই জন্য 2 নম্বর কয়েলে আমি একটা ভোল্টেজ পেয়েছি, তাই তো? আমি 1 নম্বর কয়েলে যদি ডিসি কারেন্ট দিই, মানে ব্যাটারির কারেন্ট দিই, ডিসি কারেন্ট দিই, তাহলে 2 নম্বর কয়েলে তড়িৎ ক্ষেত্রের জন্য যে ভোল্টেজটা উৎপন্ন হয়েছিল বা পেয়েছিলাম সেই ভোল্টেজটা কি পাবো না পাবো না? না পাবো না। পাবো না। কেন পাবো না বলতে পারবেন? কিছু আইডিয়া? স্যার বলবো ডিসি কারেন্টটা সোজা স্যার যায় ডিসি এটাকে এর বাঁকানোর। ট্রান্সফরমার ইউজ হয় না। একজন আমি একজন Hello? বলুন। আমি হ্যাঁ বলছি বলুন। হ্যাঁ সুদীপ বলুন। ডিসি তে তো ট্রান্সফরমার ইউজ হয় না। হ্যাঁ ইউজ হয় না, কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন হয় না, কেন এই ভোল্টেজ পাবো না, সেটার ব্যাখ্যা বলছি। চলুন আমি আলোচনা করছি। দেখুন, ডিসি তো ডাইরেক্ট কারেন্ট না। না এগুলো কোনো অ্যান্সার নয়। আমার প্রশ্নটা যে হয় না সেটা ঠিক, যে হয় না সেটা আমিও জানি, আপনারাও জানেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে ডিসি কেন হয় না সেটা বুঝতে হবে। তাহলে ডিসি ওকে আমি বলছি। দেখুন আমি এর আগের দিন ডিসির যখন ভোল্টেজ এক থাকে, মানে ভোল্টেজটা একরকম থাকে বলে তাই। না এরকম কিছু ব্যাপার নেই, ডিসি কারেন্টেও ভোল্টেজ থাকে, এসি কারেন্টেও ভোল্টেজ থাকে, ভোল্টেজে কিছু পার্থক্য না। দেখুন সাবমিট করে দিন। দেখুন কি বিষয়টা হয়। আমি কালার চেঞ্জ করছি। 1 নম্বর কয়েলে যখন আমি এসি কারেন্ট দেবো, এসি কারেন্টের নিয়মটা কি? এসি কারেন্টে হচ্ছে এই দিকটা যদি পজিটিভ হয় আর এই দিকটা নেগেটিভ হবে, ঠিক তার পর মুহূর্তে এই দিকটা পজিটিভ হবে, এই দিকটা নেগেটিভ হবে। কেন? এসি কারেন্ট মানে কি অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ এর পজিটিভ নেগেটিভ প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। ডিসি কারেন্ট মানে কি? আমি লাল কালিতে বলছি। ডিসি কারেন্ট মানে এই দিকটা যদি পজিটিভ হয় সবসময় পজিটিভ থাকবে, আর এই দিকটা যদি নেগেটিভ হয় সবসময় নেগেটিভ থাকবে, এটা হচ্ছে ডিসি কারেন্ট। এবার প্রশ্ন হচ্ছে, আমি আগের দিন বলেছিলাম যে এসি কারেন্টের ক্ষেত্রে এই যে পজিটিভ নেগেটিভ চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হওয়ার জন্য কি ঘটনা ঘটছে? সাবমিট করবেন। এই চেঞ্জ হওয়ার জন্য কি ঘটনা ঘটছে না, এখানে এই যে তড়িৎ ক্ষেত্র দেখছি না, এই জায়গাটা ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করছি। দেখুন এই যে তড়িৎ ক্ষেত্র দেখছি, দেখুন এইদিকে কি আছে, তীর চিহ্নটা এইদিকে দেখাচ্ছে, তাই না? তার মানে তীর চিহ্নটা এইদিকে দেখাচ্ছে কেন না, যখন এই দিকটা এন আর এই দিকটা এস, মানে আমি এনটাকে পজিটিভ বলেছিলাম, এই দিকটা ধরুন পজিটিভ, এই দিকটা নেগেটিভ, তাহলে পজিটিভ থেকে কথা বলবেন না, পজিটিভ থেকে নেগেটিভ দিকে তড়িৎ যাচ্ছে। ঠিক পর মুহূর্তে যখন এই দিকটা পজিটিভ হয়ে যাবে আর এই দিকটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে তড়িৎটা কি হবে?
পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে। তার মানে এই যে পজিটিভ নেগেটিভ বারবার চেঞ্জ হচ্ছে, এর ফলে তড়িতের যে অভিমুখ সেটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। তার মানে এটাকে এক কথায় বলতে পারি যে তড়িৎটা একবার যাচ্ছে একবার আসছে। তার মানে 1 নম্বর কয়েলে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে, 1 নম্বর কয়েলে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে সেই তড়িৎ ক্ষেত্রটা কিন্তু পরিবর্তনশীল, মানে একবার যাচ্ছে একবার আসছে। ঠিক এর কাছে যখন 2 নম্বর কয়েলটা নিয়ে আসবো তখন কি হবে, 2 নম্বর কয়েলে এই তড়িতের যে রেখাগুলো এটা কি হবে, 2 নম্বর কয়েলে বারবার ঘর্ষণ হবে, বা টেকনিক্যাল ভাষায় বলবে ফ্লাক্স কাটিং হবে। এটাকে ফ্লাক্স কাটিং বলে। সহজ করে যদি বলি, এই তড়িতের যে রেখাটা বা তড়িতের যে ক্ষেত্রটা সেটা বারবার ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণের জন্যই কিন্তু এখানে ভোল্টেজটা পাচ্ছি। কিন্তু ডিসি কারেন্ট দিলে কি হবে, ডিসি কারেন্ট দিলে শুধু তড়িৎটা যাচ্ছে। দেখুন ডিসি কারেন্ট দিয়ে কি হবে, শুধু তড়িৎটা যাচ্ছে, এইদিকে যাচ্ছে, তড়িৎটা কিন্তু উল্টো বা বিপরীত দিকটা হচ্ছে না। মানে কি, তড়িতের ক্ষেত্রটা তৈরি হয়েছে কিন্তু তড়িতের ক্ষেত্রটা পরিবর্তনশীল নয়, এই ঘর্ষণের ব্যাপারটা হচ্ছে না। আগের দিন কি দেখা বলেছিলাম, আগের দিন যেটা বলেছিলাম যে আমি যদি একটা কয়েল নিই আর একটা মিট করবে, কৃষ্ণেন্দু মিট করবে, আরেকটা যদি আমি চুম্বক নিই, কি বলেছিলাম যে এই চুম্বকটাকে আমি যদি বারবার নিয়ে আসি তাহলে এখানে একটা ভোল্টেজ পাবো। কিন্তু চুম্বকটাকে যদি স্থির করে ধরে রাখি তাহলে কিন্তু ভোল্টেজ পাবো না। কেন না, চুম্বক ক্ষেত্রটা এই কয়েলের তড়িৎ ক্ষেত্রে বারবার ঘর্ষণ হচ্ছে, সেই জন্য ভোল্টেজ পাচ্ছি। ঠিক এই চুম্বকের জায়গায় আমি যদি বলি যে 1 নম্বর কয়েলটাকে ব্যবহার করেছি, 1 নম্বর কয়েলটা কি হচ্ছে, 1 নম্বর কয়েলে তড়িৎ প্রবাহটা কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে, মানে ফ্লাক্সটা বারবার যাচ্ছে আসছে, ফলে 2 নম্বর কয়েলের উপর কিন্তু ঘর্ষণ হচ্ছে, মানে চুম্বকটাকে সরানো, মানে নিয়ে যাওয়া নিয়ে আসা, এই ঘটনাটার মানে যা, আর এসি কারেন্টের মানে একই। বোঝাতে কি পেরেছি? যদি কনফিউশন থাকে বলুন, আমি আবার বলছি। স্যার আমি বলবো আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। চৌম্বক ক্ষেত্রটা এসি কারেন্টে তৈরি হচ্ছে, ডিসি কারেন্টে তৈরি হচ্ছে না চৌম্বক ক্ষেত্রটা। না, এটা কোনো অ্যান্সার নয়। ও। বাকিরা তুমি মিট করো, বাকিরা রিপ্লাই করুন যে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা বলুন, আমি তাহলে আবার একটু অন্যরকম করে বোঝানোর চেষ্টা করব। যদি কনফিউশন থাকে বলুন, নির্দ্বিধায় বলুন, কোনো সমস্যা নেই, রিপ্লাই করুন। স্যার আরেকটা এক্সাম্পল দিন, আরেকটা এক্সাম্পল, স্যার আরেকটা অন্য এক্সাম্পল দিন। ওকে ওকে। স্যার এটা তো ওই রকমই হলো না, যে ভোল্টেজটাই তো মেন হলো, যে ঘর্ষণের জন্য ভোল্টেজ তৈরি না হচ্ছে আর না ঘর্ষণ না না হচ্ছে। না, এটাকে ঘর্ষণের জন্য ভোল্টেজ বললে হবে না। তার কারণ হচ্ছে ভোল্টেজের সঙ্গে এখানে কোনো সম্পর্কই নেই। আচ্ছা, আপনি তো জিনিসটা বললেন বুঝুন, একটু আগে যে ভোল্টেজ, ভোল্টেজ মানে ভোল্টেজ তড়িৎ হচ্ছে। তড়িৎ প্রবাহের, না আমি তড়িৎ প্রবাহের অভিমুখ বলেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আরেকবার ভালো করে বোঝান একটু। আমি দুটো জিনিসকে কম্পেয়ার করছি, তাহলে জিনিসটা আপনাদের কাছে সহজ হবে, ঠিক আছে? দেখুন এইটা হচ্ছে একটা চুম্বক, এই চুম্বকটাকে কি করছি, একবার কাছে নিয়ে যাচ্ছি একবার দূরে সরাচ্ছি, তার ফলে এখানে আমি ধরুন 3 ভোল্ট পেলাম। তাহলে এখানে আমি চুম্বকটাকে যদি শুধু ধরে রাখতাম তাহলে কিন্তু ভোল্টেজ পেতাম না। কেন না, চুম্বক আছে মানে কি হবে না, চুম্বকের চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এবার চুম্বকটাকে যদি বারবার কাছে নিয়ে যাই আবার দূরে সরিয়ে দিই, তাহলে চুম্বক ক্ষেত্রটা কি হবে, এই কয়েলের উপরে কাটিং হবে, মানে চুম্বক ক্ষেত্রের যে রেখাগুলো এই কয়েলে বারবার ঘর্ষণ হবে, এই ঘর্ষণের জন্য কিন্তু চুম্বক শক্তিটা তড়িৎ শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং আমি সেই তড়িৎ শক্তিটা ভোল্টেজ হিসেবে দেখতে পাচ্ছি। এটা গেল চুম্বক ক্ষেত্র থেকে তড়িৎ ক্ষেত্রে কিভাবে পরিবর্তন হচ্ছে। ঠিক এই ঘটনাটাকে আমি এই ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। দেখুন এখানে কি করেছি, এখানে একটা আমি কয়েল নিয়েছি, ঠিক আছে, আর এখানে চুম্বক ক্ষেত্র ছিল, চুম্বক ক্ষেত্রের জায়গায় আমি কি করেছি, একটা কয়েল ব্যবহার করেছি, মানে যেটাকে আমি চুম্বক বলছিলাম চুম্বক না ব্যবহার করে আমি একটা কয়েল ব্যবহার করেছি। কয়েলকে আমরা তড়িৎ চুম্বক বলতে পারি। এবার এই কয়েলে কি করেছি না, এই কয়েলে আমি এসি কারেন্ট দিয়েছি। এবার দুটো কয়েলের মধ্যে কোনো কানেকশন নেই, দুটো পুরো সেপারেট জিনিস। এবার প্রশ্ন হচ্ছে তাহলে ফ্লাক্স কাটিং কি করে হবে, মানে এই যে তড়িতের যে রেখাগুলো সেটা কি হবে,
এক নম্বর কয়েলে ঘর্ষণ হলে তবে এক নম্বর কয়েলে ভোল্টেজ পাবো। তাহলে ঘর্ষণটা কি করে হবে? ঘর্ষণটা করার জন্য আমি এসি কারেন্ট দিয়েছি, তার মানে এখানে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে সেই তড়িৎ ক্ষেত্রে যেহেতু আমি এসি কারেন্ট দিয়েছি, তাহলে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তার মানে ফ্লাক্সটা এই দিকে যাচ্ছে। এইবার যখন উল্টো এদিকটা নেগেটিভ এদিকটা পজিটিভ হবে, তখন ফ্লাক্স গুলো কি হবে? এই দিকে যাচ্ছে। তার মানে কি হবে? তড়িতের যে ক্ষেত্রটা সেটা কিন্তু মানে একবার যাচ্ছে একবার আসছে, তার মানে গতিশীল বলতে পারি, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম ব্যাপার। ঠিক যেরকম করে চুম্বকটাকে বিপরীতমুখী স্যার একদম শুভদীপ একদম বলছে বিপরীতমুখী কারেন্টের প্রয়োজন সবসময় একদম ফ্লাক্স যেমন হতে এখানে, গেলে। হ্যাঁ এখানে চুম্বকটাকে যেরকম ম্যানুয়ালি আমি নিয়ে যাচ্ছি নিয়ে আসছি, এখানে তো কয়েলটাকে আমি সরাচ্ছি না, কয়েল তো একটা নির্দিষ্ট জায়গাতেই আছে। সেই জন্য চুম্বকের মতোই এখানে বিষয়টা হচ্ছে কি না, এসি কারেন্ট দেওয়ার জন্য তড়িৎ ক্ষেত্রটা বারবার পরিবর্তন হচ্ছে, একবার যাচ্ছে একবার আসছে যাচ্ছে আসছে, ফলে এক নম্বর কয়েলে কি হচ্ছে? এই ঘর্ষণটা হচ্ছে বা কাটিংটা হচ্ছে, সেই জন্য আমি ভোল্টেজটা পাচ্ছি। এবার যদি আমি ডিসি কারেন্ট দিতাম তাহলে কি হতো না, ডিসি কারেন্ট দিলে ধরুন ডিসি কারেন্টে এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ, তাতে কি হবে? তড়িৎটা ধরুন যাচ্ছে যাচ্ছে কিন্তু তড়িৎ তো আসছে না, তার মানে কি? মানে স্থির তড়িৎ, মানে তড়িতের অভিমুখটা পরিবর্তন হচ্ছে না বলে এক নম্বর কয়েলে কিন্তু ঘর্ষণটা হচ্ছে না। মানে কিরকম বিষয়টা, ধরুন দুজন দুদিকে একটা দড়িকে ধরে টানছে, এদিকে টানছে এদিকে টানছে। এবার দড়িটা যদি এ একবার ওদিকে টেনে নিচ্ছে এইবার এদিকে টেনে, তাহলে দড়িটা কি? দড়িটা গতিশীল, তার মানে দড়িটা কোন একটা কিছুর উপর ঘর্ষণ হচ্ছে বা ঘষা খাচ্ছে। কিন্তু যদি দুজন একই শক্তিতে টেনে রাখে, দুজনেই টানছে কিন্তু দড়িটা কিন্তু গতিশীল না, দড়িটা একটা নির্দিষ্ট জায়গাতে দাঁড়িয়ে আছে, এরকম ব্যাপারটা। মানে কয়েলের সঙ্গে ঘর্ষণ বা কাটিংটা হতে হবে তবে ভোল্টেজটা পাবো। তো এই কাটিং বা হতে গেলে আমাকে এসি কারেন্ট দিতে হবে। ডিসি কারেন্ট দিলে যেহেতু ডিসি কারেন্ট এক অভিমুখী বা এর পজিটিভ নেগেটিভ পরিবর্তন হয় না, ফলে ফ্লাক্স কাটিংটা হবে না, আর ফ্লাক্স কাটিং না হলে আমি এই ভোল্টেজটা পাবো না। সবার কি ক্লিয়ার? আমি একবার চুম্বক ক্ষেত্র কিভাবে কাজ করছে সেটা বললাম, একবার তড়িৎ ক্ষেত্র কিভাবে কাজ করছে সেটা বললাম। হ্যাঁ স্যার ক্লিয়ার। তার কোনো কোশ্চেন নেই তো? Okay, sir. এই টপিকটা সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। এইবার আমরা নেক্সট টপিকে যাচ্ছি, সেটা কি? ট্রান্সফরমার। ট্রান্সফরমার টপিকটা বোঝার আগে আমরা মানে অ্যাকচুয়ালি ট্রান্সফরমার মধ্যে যে ঘটনাটা ঘটে সেটার মেন পার্টটা অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে, তো এটা বুঝতে আর একটু সহজ হবে। এই জিনিসটা নিশ্চয়ই প্রত্যেকে দেখেছেন, তাই তো? এটা হচ্ছে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক সাপ্লাই আসে, একটা এরিয়া ভিত্তিক এরকম ধরনের ট্রান্সফরমার থাকে, তাই তো? তো এই ট্রান্সফরমার ভেতরে কি থাকে? এই ট্রান্সফরমার ভেতরে এই ধরনের একটা কাঠামো বা একটা গঠন থাকে। তো এই গঠনে কি থাকে? এটা এই যে চৌকোনা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা কি না, এটা কাঁচা লোহার তৈরি একটা বার, মানে কাঁচা লোহার তৈরি একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারের উপরে কি করা হয় না, একদিকে একদিকে একটা কয়েল তৈরি করা হয়, অর্থাৎ তামার তারকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা কয়েল তৈরি করা। এইদিকে কি করা হয়? একই রকম ভাবে এই দিকেও একটা তামার তারকে পেঁচিয়ে পেঁচিয়ে কয়েল তৈরি করা। তাহলে এভাবে কয়েল তৈরি করা হলো। এইবার ঘটনাটা কি করবে, যেটা ব্যাখ্যা করলাম জাস্ট ওটাই হয়। এটা যদি এক নম্বর কয়েল বলি, এক নম্বর কয়েলে যে এসি কারেন্ট, এক নম্বর কয়েলে যদি এসি কারেন্ট দিই, তাহলে দু নম্বর কয়েলে আমি কিন্তু এসি কারেন্ট পাবো। অর্থাৎ এক নম্বর কয়েলে সাপ্লাই দিলে দু নম্বর কয়েলে আমি কিন্তু তড়িৎ পাবো, অথচ দুটো কয়েলের মধ্যে সরাসরি কোনো কানেকশন নেই, যেটা এখন ব্যাখ্যা করলাম। এবার প্রশ্ন হচ্ছে এই ট্রান্সফরমারে এই যে গঠনটা তৈরি করা হয়েছে এতে লাভটা কি? লাভটা বোঝার আগে কয়েকটা টার্ম একটু জেনে নেব। এই দুটো কয়েলের নাম আছে, এক নম্বর দু নম্বর বলে কোনো নাম হয় না। এক নম্বর যেটা মানে যেখানে আমি সাপ্লাই দিচ্ছি, এসি কারেন্টে যেখানে সাপ্লাই দিচ্ছি সেই কয়েলটাকে বলা আছে প্রাইমারি কয়েল। আর যেখান থেকে আমি পাচ্ছি তড়িৎ, যেখান থেকে পাচ্ছি এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তাহলে এক নম্বর কয়েলটাকে বলছি প্রাইমারি কয়েল, দু নম্বর কয়েলটাকে বলছি সেকেন্ডারি কয়েল। এটা একটা বিষয়। দু নম্বর বিষয় কি
প্রাইমারি কয়েলের ক্ষেত্রে দেখুন কতগুলো প্যাঁচ আছে, 1 2 3 4। তাহলে এখানে 4টে প্যাঁচ আছে, মানে কয়েলটা যে পেঁচানো আছে 4টে পাক দেওয়া আছে। এখানে কতগুলো পাক দেওয়া আছে, 1 2 3। আমি এখানে দুটো পাক ধরছি সহজ করার জন্য, দুটো পাক আছে। তাহলে প্রাইমারি কয়েলে 4টে পাক আর সেকেন্ডারি কয়েলে দুটো পাক। ক্লিয়ার? এতটা ক্লিয়ার সবার? ক্লিয়ার। ক্লিয়ার। এইবার আমি যে সাপ্লাইটা দিয়েছি, কত সাপ্লাই দিয়েছি, 200 ভোল্ট এসি, এসি কারেন্টই হবে। 200 ভোল্ট 10 অ্যাম্পিয়ার। কি বললাম, 200 ভোল্ট 10 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই দিয়েছি। এইবার আমি এখানে এটা দিয়েছি, তাহলে এখানে আমি কত ভোল্ট পাবো, এখানে আমি কত ভোল্ট পাবো আর কত অ্যাম্পিয়ার পাবো। 1 নম্বর কয়েলে 200 ভোল্ট দিয়েছি, 10 অ্যাম্পিয়ার, 200 ভোল্ট এটা সাপ্লাই দিয়েছি। তাহলে সেকেন্ডারি কয়েলে তো আমি অবশ্যই ভোল্টেজ পাবো, কিন্তু ভোল্টেজটা কত পাবো। আচ্ছা, 16 জন দেখাচ্ছে, কেউ হয়তো জয়েন করেছেন, প্রেজেন্ট যদি না হয়ে থাকে পরে জানাবেন, ঠিক আছে? বলুন কত ভোল্ট কত অ্যাম্পিয়ার পাবো, কোনো আইডিয়া, একটু আইডিয়া করুন, আইডিয়া করে কেউ বলুন। প্রীতম বাবু না স্যার, বুঝতে পারছি। আইডিয়া হচ্ছে না তো, বলছি। দেখুন এখানে আমি 4টে পাক আছে, এখানে 4টে পাকে যদি আমার 200 ভোল্ট সাপ্লাই হয়, এখানে দুটো পাক আছে সেকেন্ডারি কয়েলে, তাহলে ভোল্টেজটা কি হবে, ভোল্টেজটা অর্ধেক মানে 100 ভোল্ট হবে। তাহলে 200 ভোল্ট দিয়েছি, এলাম কত, 100 ভোল্ট। কারণটা কি, না এখানে 4টে পেঁচ আছে বা 4টে পাক আছে, আর এখানে দুটো পাক আছে, দুটো পাক ধরেছি, ঠিক আছে? তার মানে আমি যদি এখানে 10টা পাক দিই আর এখানে যদি 5টা পাক দিই, তাহলে কি হলো, এখানে 10টা এদিকে 5টা, তাহলে অর্ধেক পাক। তাহলে ভোল্টেজটা কি হবে, এখানে যদি 50 ভোল্ট দিই, এখানে কত হবে, 25 ভোল্ট। বুঝতে পারলাম? স্যার, হ্যালো হ্যাঁ স্যার। বলো বলো, হ্যাঁ বলো বলো। তার মানে তার মানে ভোল্টেজটা হাফ হয়ে যাচ্ছে ওখানে যখন। একদম, তার মানে আমি পাক সংখ্যা হাফ করেছি বলে ভোল্টেজটা হাফ হয়ে যাচ্ছে। যদি উল্টো করতাম, যদি আমি এটা করতাম, এখানে 10টা পাক আছে, এখানে আমি 5টা পাক না করে 20টা পাক দিয়েছি, তখন এই 50 ভোল্টটা কত ভোল্ট হবে, 100। 100। দ্বিগুণ হয়ে যাবে তো, পাক সংখ্যা তো দ্বিগুণ, তাহলে ভোল্টেজটা কত হবে, 100 ভোল্ট। তার মানে প্রাইমারি কয়েলে যত পাক সংখ্যা থাকবে, সেকেন্ডারি কয়েলে যদি পাক সংখ্যা কমিয়ে দিই তাহলে ভোল্টেজ কমে যাবে, যদি পাক সংখ্যা বাড়িয়ে দিই ভোল্টেজ বেড়ে যাবে। এতটা ক্লিয়ার সবার? এতটা পর্যন্ত সবার ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে বলুন। কোনো কোশ্চেন নেই তো? তাহলে ভোল্টেজের বিষয়টা আমরা বুঝতে পারলাম, যে 200 ভোল্ট ছিল এখন 100 ভোল্ট হয়ে গেছে। তাহলে 1 নম্বর কয়েল বা প্রাইমারি কয়েলে যে পরিমাণ কারেন্ট আমি দিয়েছি, তাহলে সেকেন্ডারি কয়েলে কি কারেন্ট কমে গেল? এটা হয় কখনো? কারেন্ট কিন্তু কখনো কমে না, মানে কারেন্ট কি একটা শক্তি, শক্তির হচ্ছে কোনো সৃষ্টি হয় না, কোনো ধ্বংস হয় না। শক্তি কি হয়, এক শক্তি থেকে আরেক শক্তি শুধু কনভার্ট, পরিবর্তন হওয়া পসিবল। তার মানে আমি যতটা পরিমাণ ইলেকট্রিক এনার্জি দিয়েছি, সেটা 2 নম্বর কয়েলে গিয়ে কখনো কমে যেতে পারে না। ইলেকট্রিকের শক্তির কোনো পরিবর্তন হবে না, এখানে কি পরিবর্তন হয়েছে, ভোল্টেজের পরিবর্তন। এবার আরেকটা কি পড়ে আছে, অ্যাম্পিয়ার। এখানে কত ছিল, 10 অ্যাম্পিয়ার। পাক সংখ্যা যখনই 200 থেকে 100 হয়ে গেল, মানে পাক সংখ্যা হাফ করেছি বলে ভোল্টেজটা হাফ হয়ে গেছে, কিন্তু তড়িৎ প্রবাহটা কি হবে, তখন তড়িৎ প্রবাহটা দ্বিগুণ হয়ে যাবে, 20 অ্যাম্পিয়ার হয়ে যাবে। তার মানে ভোল্টেজ যদি অর্ধেক হয়ে যায়, তড়িৎ প্রবাহটা দ্বিগুণ হয়ে যাবে। বোঝাতে পারলাম?
রিপ্লাই করুন। তৈরি করবো। হ্যাঁ স্যার। তাহলে আমি পাক সংখ্যা অর্ধেক করে দিলে ভোল্টেজটা অর্ধেক হয়ে যাবে। যেহেতু ভোল্টেজটা অর্ধেক হয়ে গেছে, তড়িৎ প্রবাহটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। কেন দ্বিগুণ হয়ে যাবে? তার কারণ একেবারে 2 নম্বর মানে 1.2 তে একটা সূত্র পড়েছিলাম, পি সমান ভিআই, মনে আছে? ওহমের সূত্র পড়েছিলাম, পি সমান ভিআই মানে তড়িৎ প্রবাহ, আই মানে তড়িৎ প্রবাহ, ভি মানে ভোল্টেজ, এই দুটোকে গুণ করলে আমি তড়িতের ক্ষমতা পাবো। তাহলে 1 নম্বর কয়েলের ক্ষমতা কত? 200 ভোল্ট 10 অ্যাম্পিয়ার। এটা ক্ষমতা কত? 2000 ওয়াট। ক্ষমতা কি ওয়াট? 2000 ওয়াট। এইটা হচ্ছে 1 নম্বর কয়েলের ইলেকট্রিকের ক্ষমতা। 2 নম্বর কয়েলে দেখি, 2 নম্বর কয়েলে কত? 100 ভোল্ট হয়ে গেছিল, কিন্তু অ্যাম্পিয়ারটা বেড়ে গেছে 20 অ্যাম্পিয়ার। গুণ করলে কত হচ্ছে দেখুন? 2000ই হচ্ছে তো, 2000 ওয়াট। তার মানে ইলেকট্রিকের ক্ষমতার কিন্তু কোনো পরিবর্তন হলো না, শুধু আমি ভোল্টেজটাকে কমালাম, আর ভোল্টেজ কমিয়ে দেওয়ার জন্য অ্যাম্পিয়ারটা বেড়ে গেল। দুজনের গুণফলের কোনো পরিবর্তন হবে না, বা তড়িতের ক্ষমতার কোনো পরিবর্তন হবে না। সবাই বুঝতে পারলেন? কৃষ্ণান্ত বুঝতে পেরেছো? সঞ্জু, সঞ্জু গায়ন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। সেন্তু বাবু, কোনো কোশ্চেন নেই তো? বোঝা গেছে স্যার। বোঝা গেছে তো? তার মানে সোজা কথা, আমি পুরো জিনিসটাকে ওভারভিউ করে দিচ্ছি। 1 নম্বর কয়েলে ইলেকট্রিকের এনার্জি যা হবে, 2 নম্বর কয়েলে ইলেকট্রিক এনার্জি একই হবে। সেটা কমে যাওয়া কখনোই পসিবল নয়, আবার বেড়ে যাওয়া কখনো পসিবল নয়। এইবার কি করেছি, আমি পাক সংখ্যাকে অর্ধেক করেছি বলে ভোল্টেজটা অর্ধেক হয়ে গেছে, কিন্তু ভোল্টেজ যখনই অর্ধেক হবে তড়িৎ প্রবাহটা দ্বিগুণ হয়ে যাবে। গুণফল কিন্তু কোনো পরিবর্তন হবে না। এইবার এটা আমি কোথায় ব্যবহার করব? দেখুন, এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার আমরা কি করি? 3 ফেজ তো, 440 ভোল্ট। তাহলে 440 ভোল্ট আমি ট্রান্সফরমারে সাপ্লাই দিচ্ছি। এইবার ট্রান্সফরমার থেকে যেটা আমরা সাপ্লাই নিচ্ছি, আর যেটা আমাদের বাড়িতে যাচ্ছে, সেটা কত? 220 মানে 220 ভোল্ট। তাহলে 440 ভোল্ট আমি ট্রান্সফরমারে সাপ্লাই দিচ্ছি, আর 220 ভোল্ট আমি সাপ্লাই পাচ্ছি, মানে এটা আউটপুট পাচ্ছি। এই আউটপুটটা আমাদের বাড়িতে যায়, আর এই 440 ভোল্ট হচ্ছে মেন ইলেকট্রিক্যাল লাইন থেকে ট্রান্সফরমারে দিচ্ছি। তার মানে ভোল্টেজটা কি করলাম? কমিয়ে দিলাম তো। এই ভোল্টেজটা কমানোর জন্য এই ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়। তখন এই ট্রান্সফরমারকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। কি বলা হয়? স্টেপ ডাউন ট্রান্সফরমার। তার মানে যে ট্রান্সফরমার ভোল্টেজ কমানোর জন্য ব্যবহার করি, সেটাকে বলা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। অ্যাপ্লিকেশনটা বুঝতে পারলেন? স্যার শুভদীপ হ্যাঁ বলছিলাম। স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন সুদীবাবু। স্যার এটা তো স্যার আমাদের যেহেতু ডোমেস্টিক ভাবে ইউজ করা হয়, যদি এটাকে হ্যাঁ আমি ইন্ডাস্ট্রিয়ালে দেখি, হ্যাঁ তখন এটাকে 6600 না হলে 11000 ভোল্ট আমি হ্যাঁ, সাপ্লাই দেবো, কিন্তু তখন ওটাকে উল্টো। আমার 440 তে দরকার। তো তখন ওটা কিভাবে আমি কনভার্ট করছি? বুঝতে পারলাম না, আবার বলুন একবার। যদি আমি এটা আপনি যেটা বললেন এটা ডোমেস্টিকের, হুম হুম আমি যদি এটাকে ইন্ডাস্ট্রিয়ালে যাই, হুম হুম 6600 না হলে 11000 ভোল্ট সাপ্লাই আমি ইনপুট দিলাম, আর হুম ট্রান্সফরমার আউটপুটে আমার বেরোবে 440। হুম। তো এটা কিভাবে করছে? ওই এটাও একই স্টেপ ডাউন জিনিস, হচ্ছে। ওই একই বিষয়, পাক সংখ্যা। এখানে আমি মানে অর্ধেক পাক বলে ভোল্টেজটাকে অর্ধেক দেখিয়েছি, যাতে আমরা সহজে বুঝতে পারি। এবার আমি যদি এটাকে এরকম বলি, আমি এখানে আসছি, এখানে ধরুন, এই যে বললাম, ধরুন এখানে আমার 10টা পাক আছে, 1 নম্বর কয়েলে 10টা পাক। এবার 2 নম্বর কয়েলে যদি আমি 15টা পাক দিই, 2 নম্বর কয়েলে যদি 15টা পাক দিই, তাহলে আমার 1 নম্বরে 50 ভোল্ট ছিল, তাহলে 2 নম্বর কয়েলে কত ভোল্ট হবে? পাক সংখ্যা কত বলুন? 10 ছিল, 15 করেছি, তাহলে পাক সংখ্যা কত বেড়েছে? 5 বেড়েছে। 5 বেড়েছে। কত গুণ বেড়েছে? 10 5 গুণ, থেকে 15 বেড়েছে কত? দেড় গুণ তো। 1.5 গুণ বেড়েছে। 1.5 গুণ। তাহলে হ্যাঁ। ভোল্টেজ কত ছিল? 50 ছিল, তাহলে হুম। 1.5 গুণ গুণিত 50 কত হবে? 75। হ্যাঁ। 75 ভোল্ট। তার মানে পাক সংখ্যা যেমন যেমন বাড়াবো, ভোল্টেজও তেমন তেমন পরিবর্তন হবে।
এবার আপনি যদি বলেন যে আমি এখানে 11,000 ভোল্টেজ দিয়েছি আর আমি এখানে পাচ্ছি কত 440 ভোল্ট, তাহলে মোটামুটি কত গুণ? প্রায় 3 গুণ। এটা যদি আমি 1200 ধরি আর এটা যদি 400 ধরি, 4 3 12 কত 3 গুণ, তো 3 গুণ। তার মানে পাক সংখ্যাটাকে 3 গুণে পরিবর্তন করা হবে। আচ্ছা বুঝতে পারলেন? মানে ভোল্টেজটা যেমন পরিবর্তন করতে পারো সেই অনুযায়ী পাক সংখ্যাটাকে পরিবর্তন করবে। আচ্ছা, বুঝা গেছে? হ্যাঁ বুঝেছি। এইটা হচ্ছে ট্রান্সফর্মার মূল বিষয়। এইবার ট্রান্সফর্মার মধ্যে কি আছে না, ট্রান্সফর্মার মধ্যে কিন্তু অয়েল ভরা থাকে, তেল ভরা থাকে। কেন না, ট্রান্সফর্মার এই যে একটা কয়েল থেকে আরেকটা কয়েলে যে কুলিং করার জন্য। হ্যাঁ, এটা কুলিং করার জন্য থাকে। আরেকটা বিষয় বলছি, ট্রান্সফর্মার যখন অন থাকে দেখবে বো করে একটা সাউন্ড হয়, কেউ শুনেছেন? যদি কেউ ট্রান্সফর্মার হ্যাঁ পাশ স্যার। থেকে যান, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওটা আওয়াজ হয় তো? ঢিলা থাকলে যার কারণে হয়। হ্যাঁ, না এইটা ওটার জন্য নয়, মানে নর্মাল ধরুন সব কানেকশন সব কিছু ঠিকঠাক, তাও দেখবেন বো করে একটা অদ্ভুত একটা সাউন্ড হয়। ওটা কেন হয় জানেন? ওই যে বললাম ফ্লাক্স কাটিং বা ফ্লাক্স ঘষা খাচ্ছে বললাম না, ওই ফ্লাক্স কাটিং এর সাউন্ড। বুঝতে পেরেছেন? মানে এই যে এসি কারেন্ট দিয়েছি, আর পজিটিভ নেগেটিভ। ওই সাউন্ডটা যদি আমি কমাতে চাই তাহলে এই যে রাউন্ড করা আছে, মানে কয়েলটা করা আছে, কয়েলটাকে যদি আমি টাইট ভাবে করে থাকি তাহলে ওটার তো অতটা না, আওয়াজ হবে এখানে না, শর্ট কাটিং হবে। না না না, এখানে টাইট লুজের বিষয় বলছি না। এখানে আমি কখনো বলেছি যে একটা কয়েল বেশি টাইট একটা কয়েল কম টাইট? টাইট লুজের বিষয় নেই, এখানে দুটো কয়েল তো পুরো সেপারেট, কোনো কানেকশন নেই। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এই যে একটা কয়েলের তড়িৎ প্রবাহ অন্য কয়েলকে যে কাটিং করছে, এই যে বললাম না ফ্লাক্স কাটিং বা তড়িৎ ঘষা খাচ্ছে, এই যে হ্যাঁ ঘষা খাওয়া বা কাটিং যেটা, এটা যে এই কাটিং এর শব্দ। মানে ফ্লাক্স যে ফ্লাক্স বলতে তড়িতের রেখাগুলোকে ফ্লাক্স বলে। ওই ফ্লাক্সটা যে কাটিং হচ্ছে, ওই কাটিং এর সাউন্ডটাই আমরা বো করে টাই, মানে মানে তড়িৎটা যাচ্ছে আসছে যাচ্ছে, এই যে ব্যাপারটা, যে ফ্লাক্স কাটিংটা হচ্ছে ওই সেই সাউন্ডটাই আমরা ওরকম ভাবে পাই, একটা বো টাইপ একটা সাউন্ড শুনতে পাই। ওটা হচ্ছে ওই ফ্লাক্স কাটিং এর সাউন্ড। বুঝতে পেরেছেন? আর যখন এই ফ্লাক্স কাটিংটা হবে তখন প্রচুর হিট হয়, মানে এই ট্রান্সফর্মার প্রচুর গরম হয়ে যায়। সেই জন্য ঠান্ডা করার জন্য ওর ভেতরে অয়েল দেওয়া থাকে, যে ওইটাকে কুলিং করবে বা ঠান্ডা করবে, নাহলে তো কয়েলটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ট্রান্সফর্মার বিষয়টা কি সবার ক্লিয়ার? ট্রান্সফর্মার জিনিসটা কি, কি পারপাসে ব্যবহার করা হয় আর কিভাবে কাজ করে, সবার ক্লিয়ার? হ্যাঁ খুব স্যার। কঠিন বিষয় নয়, খুব সহজই বিষয়, কিন্তু বোঝাটা আমাদের একদম পাতি ভাবে বুঝতে হবে, তাহলে জিনিসগুলো মাথাতে গেঁথে যাবে। এইভাবে যদি আমরা বুঝি, আমাদের জীবনে কোনোদিন ভুলবে না। আমরা যদি থিওরির মতো মুখস্থ করি, ওটা আজ পড়ালে কাল ভুলে স্যার যাবে। হ্যাঁ, বলছি বলো। ট্রান্সফর্মার ভেতরে যে তেলটা দেওয়া থাকে এটা কি তেল ওটা? ওটা মানে অয়েল দেওয়া, তো তেল বলতে একটা ওয়ান টাইপ অফ অয়েল দেওয়া থাকে। কি তেল নয়, একটা একটা গ্রেডের অয়েল দেওয়া থাকে, পাতলা একটা অয়েল দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা। এবার সেটা ট্রান্সফর্মার কতটা হিট হবে তার উপর ভিত্তি করে মোটা অয়েল দেবে না পাতলা অয়েল দেবে, সেটা ডিপেন্ড করে। আচ্ছা, এবার এই যে ট্রান্সফর্মার দু টাইপের বললাম, একটাকে স্টেপ আপ। স্টেপ আপ মানে কি, যে ভোল্টেজটাকে বাড়াবে। স্টেপ ডাউন মানে যে ভোল্টেজটাকে কমাবে। এবার যে পারপাসে যেরকম দরকার সেই অনুযায়ী ট্রান্সফর্মার তৈরি করা হয়। ঠিক আছে, এইবার এখানে ছবি দেওয়া আছে। প্রাইমারি কয়েলে পাক সংখ্যা কি আছে? 3টে। সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কটা আছে? 1 2 3 4 5। পাক সংখ্যা বেড়েছে, তাহলে পাক সংখ্যা বেড়েছে মানে কি ভোল্টেজটা কি হবে? বাড়বে তো, তাই না? তাহলে ভোল্টেজ বাড়বে বলে হ্যাঁ এটাকে বলছে হ্যাঁ। স্টেপ আপ ট্রান্সফর্মার। স্টেপ আপ ট্রান্সফর্মার, যেহেতু ভোল্টেজটা বাড়াচ্ছি, পাক সংখ্যা বাড়িয়ে দিয়েছি। একই রকম ভাবে এই যে এখানে ছবি দেওয়া আছে দেখুন, এখানে 3টে, মানে এটা অরিজিনাল ছবি। 3টে পাক, এখানে অনেকগুলো পাক, 1 2 3 4 5 6 7, 7টা পাক। তাহলে ভোল্টেজটা বাড়ছে, সেই জন্য এটাকে বলে স্টেপ আপ ট্রান্সফর্মার। এবার স্টেপ ডাউন এর ক্ষেত্রে কি আছে? স্যার এটা তো বলুন তো। স্টেবিলাইজারের ক্ষেত্রে ইউজ করা হয়। হ্যাঁ, স্টেবিলাইজারের ক্ষেত্রে ইউজ করা হতে পারে, তবে স্টেবিলাইজারের ক্ষেত্রে মানে ডিপেন্ড করে। ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে বাবা বলেছি
কোনো নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট জায়গায় বলা যাবে না। স্টেবিলাইজার না, কোন পারপাসে স্টেবিলাইজারের ক্ষেত্রে স্টেপ আপ স্টেপ ডাউন দুটোই থাকে যেহেতু। ওটাই মানে ওটা প্রপারলি বলা যাবে না। তবে ট্রান্সফরমার ক্ষেত্রে জেনারেলি স্টেপ ডাউন ট্রান্সফরমারটাই বেশি ব্যবহার করা হয়, স্টেপ আপটা কম ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার স্টেপ ডাউনের ক্ষেত্রে দেখুন, স্টেপ ডাউনের ক্ষেত্রে এখানে ছবিটা ভুল দিয়েছে অ্যাকচুয়ালি। স্টেপ ডাউনের ক্ষেত্রে যদি 3টে হয়, ধরুন এখানে 3টে আছে, তাহলে এখানে কি হবে, এখানে 2টো হবে, মানে পাক সংখ্যাটা কমবে। স্টেপ ডাউন এখানে একই রকম ভাবে পাক সংখ্যাটা কমবে। আর এই যে লোহার যে স্ট্রাকচারটা, যেটা কাঁচা লোহার যে চৌকোনা স্ট্রাকচারটা তৈরি করা হয় যাতে কয়েলটাকে বাইন্ডিং করা হয়, এটাকে কি বলে, কোর বলে। আর ফ্লাক্স কোনটাকে বলবো না, তড়িতের যে ক্ষেত্র বা তড়িতের যে অদৃশ্য রেখা, ওটাকে ফ্লাক্স বলে। এটা টেকনিক্যাল ভাষায়। ঠিক আছে, এইবার এখানে একটা টার্ম রয়েছে কি, এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার। ট্রান্সফরমার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে সহজ করে যদি বলি যে আমি ওই যে বললাম ধরুন 2000 ওয়াট কারেন্ট দিয়েছি, আর আউটপুটে আমি কিন্তু 2000 ওয়াট পাবো, এটা যেটা আমি একটু আগে হিসাব করে দেখালাম, কিন্তু বাস্তবে সেটা হয় না। বাস্তবে এখানে 2000 ওয়াট দিলে এখানে আমি 1900 ওয়াট পাবো। কেন পাবো? এই 100 ওয়াট কোথায় গেল না, এই যে ফ্লাক্স কাটিং এর জন্য যে হিটটা উৎপন্ন হচ্ছে, তার মানে কিছুটা পরিমাণ ইলেকট্রিক এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়, সেজন্য কিছুটা এনার্জি কিন্তু নষ্ট হয়ে যায়। তার মানে যতটা পরিমাণ ইলেকট্রিক এনার্জি দিচ্ছি আমি কিন্তু 100% পাবো না, ধরুন 98% পাচ্ছি, তাহলে 2% লস। লসটা কি জন্য হচ্ছে না, এই হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। এই যে একটা সাউন্ড শুনতে পাচ্ছি, তার মানে কি সাউন্ড এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে হিট এবং সাউন্ড এই দুটো কি হবে, ইলেকট্রিক এনার্জিটা ওই দুটো এনার্জিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, কিছুটা এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি কিছুটা নষ্ট হয়ে যায় তাহলে এফিসিয়েন্সি কখন না কত হবে, 98%। এফিসিয়েন্সি মানে যতটা দিচ্ছি আর কতটা পাচ্ছি, যতটা দিচ্ছি ততটাই যদি পাই তাহলে এফিসিয়েন্সি কত, 100%। তার থেকে কম পেলে তাহলে 98% কি 97%, 99% সেরকম হবে। এফিসিয়েন্সি ব্যাপারটা বুঝতে পেরেছেন? এফিসিয়েন্সি মানে কি, যতটা দিচ্ছি আমি পাচ্ছি কতটা। কিছু যদি নষ্ট হয়ে যায় তাহলে এফিসিয়েন্সি কি হবে, কম হবে। বুঝতে পারলেন? একটু রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। তো এখানে দেখুন এফিসিয়েন্সি কি বলেছে, আউটপুট পাওয়ার, মানে এটা মানে হচ্ছে ভাজিত, ঠিক আছে, আউটপুট পাওয়ার ভাজিত ইনপুট পাওয়ার। মানে ধরুন আউটপুট পাওয়ারে আমি 1900 ওয়াট পাচ্ছি, ইনপুট পাওয়ারে আমি 2000 ওয়াট দিচ্ছি, তাহলে 0 কত হবে, 1920। তার মানে কি, মানে 20 ওয়াট দিলে 19 ওয়াট পাবো, মানে 1 ওয়াট নষ্ট হয়ে যাচ্ছে। এই অনুপাতটাকেই বলা হচ্ছে এফিসিয়েন্সি। এবার এই এফিসিয়েন্সি যত ভালো হবে সেই ট্রান্সফার তত ভালো। এবার আমি তামার কয়েল দিয়ে ধরো একটা ট্রান্সফার বানিয়েছি, এবার সেই তামার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। আমি যদি কম দামি কোম্পানি ট্রান্সফর্মার কিনি, সেখানে তামার সঙ্গে ব্রোঞ্জ, টিন, তারপরে পেতল এইসব মিশিয়ে দিয়েছে, তাহলে কি হবে, যে তামার কোয়ালিটি কমে যাবে। তামার কোয়ালিটি কমে কি হবে, এফিসিয়েন্সি কমে যাবে। তার মানে যত ভালো কোম্পানি, মানে তামার কোয়ালিটি যত ভালো হবে ট্রান্সফর্মার এফিসিয়েন্সি তত ভালো হবে। বুঝতে পেরেছেন? এতটা ক্লিয়ার সবার? রিপ্লাই করুন। হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে। এরপরে আমি আর একটা টপিক আলোচনা করব, করে আজকে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে রিলে। খুব ইম্পর্টেন্ট টপিক, এটা প্র্যাকটিক্যালি দেখানো হবে, খুব ইন্টারেস্টিং। রিলে, রিলে আমরা কিন্তু সবাই দেখেছি, প্রত্যেকটা সার্কিটে থাকে, এবং অটোমোবাইলের ক্ষেত্রেও কিন্তু রিলের ব্যবহার মাস্ট, মানে থাকবেই, 100% রিলে থাকবে। এবং কিছু কিছু নাম থাকে, স্টার্টিং রিলে, হেডলাইট রিলে, এবং কিছু কিছু নাম থাকে যেগুলো পার্টিকুলার ওই পারপাসের জন্য ওই রিলেটাকে ব্যবহার করা। আমাদের এখানে জানতে হবে রিলে জিনিসটা কি, কিভাবে কাজ করে, কি আছে এর ভেতরে, সেই বিষয়টা আমাদের কিন্তু একটু বুঝতে হবে। রিলে কিরকম দেখতে হয়, এরকম কালো রঙের একটা বাক্স, কালো রঙের চৌকোনা দেখতে হয়, আর এখান থেকে
এরকম করে লিড গুলো বাইরে বেরিয়ে থাকে। এখানে কটা লিড আছে? 4টে আছে। তো এইটাকে হ্যাঁ। বলা হচ্ছে এইটাকে বলা হচ্ছে রিলে। তো রিলের ভেতরে কি থাকে অ্যাকচুয়ালি? না, রিলের ভেতরে এরকম একটা কয়েল থাকে। কি থাকে? একটা কয়েল থাকে। আর কি থাকে? আর কি থাকে পরে বলছি। ফোনটা বলে দিই তাহলে জিনিসটা বুঝতে হবে। সেখানে ভালো ছবি নেই, আমি ছবিটা আমি আঁকছি। বুঝতে সুবিধা হবে। স্যার হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছি যে ওই যে রিলেটা বললেন না, হ্যাঁ যে ওই কয়েলটা দেখালেন, ওই মানে তামার হ্যাঁ হ্যাঁ তার জড়ানো রয়েছে, ওইটা স্যার ওই হুম, ঘড়ির যে মেশিনটা ওর ভেতরে তো থাকে। সবেই থাকে। হুম। রিলের মধ্যে এরকম একটা জিনিস তৈরি করা থাকে। কোনটা কি নাম আগে বলে দিচ্ছি। এটা কি বললাম? এটা বললাম একটা কয়েল। এটা কি? এটা হচ্ছে একটা সুইচ, মানে সুইচ যেরকম আঁকে, এটা হচ্ছে একটা সুইচ। তাহলে জিনিসটা কি হলো? না, সুইচের একটা দুটো প্রান্ত হবে, তাই না? সুইচের দুটো প্রান্ত হবে, আর কয়েলের দুটো প্রান্ত হবে। এটা কয়েলের দুটো প্রান্ত হবে। তাহলে সুইচের দুটো প্রান্ত হবে, কয়েলের দুটো প্রান্ত হবে। এবার কয়েলের যে দুটো প্রান্ত, কয়েল মানে কি? অবশ্যই তার একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে। কয়েল তো অবশ্যই একটা প্লাস আর একটা মাইনাস হবে। তাহলে এই প্লাস মাইনাস কত ভোল্ট দেবো কয়েলকে? কয়েলকে দেবো 5 ভোল্ট। তাহলে একটা প্লাস একটা মাইনাস, কয়েল অপারেট করার জন্য 5 ভোল্ট দিলাম। এবার সুইচের ক্ষেত্রে কি হয়? না, সুইচের এটাকে যদি আমরা ইনপুট বলি, ইনপুট মানে সাপ্লাই, মানে এখান থেকে আমি তড়িৎটা দিয়েছি, সাপ্লাই কত দিয়েছি? 12 ভোল্ট। এখান থেকে আউটপুট, আউটপুট কত পাবো? 12 ভোল্টই পাবো। এবার 12 ভোল্ট কখন পাবো? না, যখন সুইচটা অন হবে তখন 12 ভোল্ট, আর যখন সুইচটা অফ তখন কি হবে? কোনো ভোল্টেজ পাবো না। এটাই তো হবে। এতটা ক্লিয়ার সবার? প্লে করুন। স্যার আরেকবার বলুন। আচ্ছা, বলছি। আমি বলছি এখানে একটা কয়েল এঁকেছি, তাহলে কয়েলটা তখনই চুম্বকে পরিণত হবে যখন কয়েলকে আমি তড়িৎ দেবো, তখন এই কয়েলটা তড়িৎ চুম্বকে পরিণত হবে। তা কয়েল মানে অবশ্যই তার একদিক পজিটিভ হবে, একদিক নেগেটিভ হবে। এবার এই কয়েলকে চুম্বকে পরিণত করতে গেলে আমাকে কত ভোল্ট দিতে হবে? 5 ভোল্ট দিতে হবে। তাহলে যখন এই 5 ভোল্ট সাপ্লাই দেবো, এই কয়েলটা চুম্বকে পরিণত হবে। কয়েলটা ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার, কয়েল ক্লিয়ার। এইবার এখানে যে সুইচটা এঁকেছি, এই যে সুইচটা এঁকেছি, এই সুইচের এই যেটা হলুদ কালার করলাম, এটা কিসের তৈরি? এটা অ্যাকচুয়ালি একটা লোহা। এটা কিসের তৈরি? লোহার তৈরি। লোহার তৈরি। এবার কয়েলটা যখন চুম্বকে পরিণত হবে তখন কয়েল কি করবে? এই লোহাটাকে টানবে, এই লোহাটাকে উপর দিকে টানবে। তো সুইচটা যদি লোহা তৈরি হয়, তাহলে কয়েলটা যখন চুম্বকে পরিণত হবে তখন লোহাটাকে টানবে। তো হ্যাঁ স্যার। যখনই টানবে, লোহাটা যখন উপর দিকে উঠে যাবে তখন কি হবে? সুইচটা কানেক্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ। এবার সুইচটা যখন কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে গেছে মানেই সেটাকে বলবো অন কন্ডিশন। মানে যে সুইচটাকে আমরা হাতে টিপে অন করি, এখানে হাতে না টিপে এখানে অটোমেটিক ব্যাপারটাকে অটোমেটিক করা হচ্ছে। কিরকম? না, যখনই কয়েলে 5 ভোল্ট দেবো, কয়েলটা চুম্বকে পরিণত হবে, সুইচটাকে টেনে নেবে, সুইচটা কানেক্ট হয়ে গিয়ে অন হয়ে যাবে। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। তাহলে সুইচটা কিভাবে অন হলো বুঝতে পারলাম। এবার সুইচটা যখনই অন হবে তখন আমি তো এখানে 12 ভোল্ট অলরেডি দিয়ে রেখেছিলাম, তাহলে এই 12 ভোল্টটাই তো এই সুইচের ভেতর দিয়ে এখান থেকে 12 ভোল্ট এখান থেকে পাবো। এবার এই 12 ভোল্টে যদি একটা আমি বাল্ব লাগিয়ে দিই, তাহলে সেই বাল্বটা কি হবে? জ্বলবে।
জ্বলবে কি জ্বলবে না? হ্যাঁ স্যার। জ্বলবে। তাহলে বিষয়টা কি হলো না, এই 12 ভোল্টটা কিন্তু সব সময় দেওয়া আছে। এই 12 ভোল্ট যে সাপ্লাইটা সব সময় দেওয়া আছে। 5 ভোল্ট সাপ্লাইটা কিন্তু সব সময় দেওয়া নেই। যখনই 5 ভোল্ট সাপ্লাই দেব, কয়েলটা চুম্বকে পরিণত হবে, সুইচটা অন হবে, বাল্বটা জ্বলে উঠবে। তাহলে জিনিসটা অটোমেটিক হচ্ছে না, আমি কয়েলের ভোল্টেজটাকে অফ অন করছি কিন্তু বাল্বের কানেকশনটা অফ অন হচ্ছে। মানে আমি কয়েলের সার্কিটটাকে অফ অন করছি আর 12 ভোল্ট সার্কিটটাকে অফ অন অটোমেটিক হচ্ছে। ওয়ার্কিংটা বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। বাকিটা একটু রিপ্লাই করুন বিধান বাবু। হ্যাঁ স্যার, বোঝা গেছে স্যার। বোঝা গেছে? আচ্ছা। তাহলে এই জিনিসটা বোঝা গেছে। এরপরে মানে এই যে জিনিসটা বললাম এইটাকেই বলছি আমরা রিলে। কি বলছি এটাকে? রিলে। এই ঘটনাটা রিলের ভিতরে করা হয়। এবার এই যে চারটে লাইন বেরিয়ে, মানে এই এতটা যদি আমি বাক্সের মধ্যে রাখি তাহলে এইটা কি হবে? চারটে লাইন বেরিয়ে আসে। তো এই চারটে লাইনে নাম্বারিং হয়, তার নির্দিষ্ট নাম হয়, নাম্বারিং হয়। নাম্বারিংটা কি আছে না, কয়েলের যেটা প্লাস বা মাইনাস, একটাকে আমি বলবো 85 নম্বর, একটাকে বলবো 86। এটা ইউনিভার্সাল, মানে অল ইন্ডিয়াতে একই নিয়ম মেনে সবাই বানায়, 85 86। তাহলে কয়েলের একটা প্রান্ত হবে 85, একটা প্রান্ত হবে 86। এইবার 12 ভোল্ট যেটা 12 ভোল্ট যেটা সাপ্লাই দিচ্ছি সেটা কত হবে না, সেটা হবে 30। সেটা কত হবে? 30। এটা ইনপুট দিচ্ছি 12 ভোল্ট, আর 12 ভোল্ট আউটপুট যেটা পাচ্ছি, এই যে লিডটা বেরিয়ে থাকবে সেটাকে বলবো 87। আমি একটা সহজ করে এঁকে দিচ্ছি এখানে। এই হচ্ছে রিলে, এখানে এরকম চারটে দাঁত বেরিয়ে থাকবে। এবার এখানে নাম্বারিং কি করা আছে? 85 86। তার মানে 85 86টা কার জন্য বলুন? কয়েলের পজিটিভ নেগেটিভের জন্য, তাই না? হ্যাঁ স্যার। আর মাঝখানে যে দুটো আছে, একটাকে বলছি 30, একটাকে বলছি 87। 30 মানে হচ্ছে এদিক থেকে 12 ভোল্ট দিচ্ছি, আর 87 মানে আউটপুট, মানে এদিক থেকে 12 ভোল্ট পাচ্ছি। এতটা ক্লিয়ার? রিপ্লাই করুন বিট্টু বাবু। হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার ক্লিয়ার। প্রীতম বাবু বুঝতে পারছেন তো? প্রীতম বাবু, দেখুন এই যে জিনিসটা বললাম, এই জিনিসটাই এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখুন? 85 86, এটা হচ্ছে কয়েলের পজিটিভ নেগেটিভ। 30 মানে সাপ্লাই, আর 87 মানে আউটপুট। বুঝতে পারলাম? এইবার অরিজিনাল কয়েলে যাই। তাহলে অরিজিনাল কয়েলে এরকম একটা ছবি আঁকা থাকে, মানে কয়েল বলছি রিলে গায়ে এরকম একটা ছবি আঁকা থাকে। প্রথমে কি আছে, রিলেটা কি লেখা আছে দেখুন, 40 অ্যাম্পিয়ার। মানে এই রিলেটা 40 অ্যাম্পিয়ার পর্যন্ত কাজ করতে পারে। 14 ভোল্ট ডিসি, মানে 14 ভোল্ট ডিসি কারেন্টে এটা কাজ করতে পারে। এইবার একটা চিত্র আঁকা আছে, কি লেখা আছে দেখুন, 85 86। এটা কি না, কয়েলের পজিটিভ নেগেটিভ। 30 মানে হচ্ছে ইনপুট, 87 মানে আউটপুট। এই ছবিটা এই রিলের গায়ে লেখা থাকে, ঠিক আছে? এবার এইটা দেখে এই যে রিলেটা এখানে লেখাটা বোঝা যাচ্ছে না। এই রিলেটের যে এই যে দাঁতগুলো বেরিয়ে আছে না, ওই দাঁতগুলোর গোড়ায়, মানে যেখান থেকে বেরিয়েছে, ওই প্লাস্টিকের যে কভার থেকে যেখান থেকে বেরিয়েছে, ওখানে কিন্তু ওই নাম্বারিংটা লেখা থাকে। তার মানে একটা রিলের নাম্বারিং দেখে আমরা সহজে বুঝে নিতে পারবো যে কোন পিনের কানেকশন কার সঙ্গে করা আছে। সেটা বুঝতে পারবো তো, না পারবো না? পারবো স্যার। পারবো তো? স্যার এটা এনো রিলে তো? হ্যাঁ, এনো রিলে। এতটা ক্লিয়ার? তার মানে এখানে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে একটা রিলে, তাতে এরকম করে নাম্বারিং করা আছে। এই যে নাম্বারিং দেখতে পাচ্ছেন,
এগুলো হচ্ছে ওই লিড গুলো বাইরে মানে ভেতর থেকে বাইরে বেরিয়ে আছে, আর তার গড়ায় এভাবে নাম্বারিং করা আছে। তাহলে নাম্বারিং দেখে বুঝে গেলাম 85 86 মানে কয়েলের পজিটিভ আর নেগেটিভ। 30 মানে হচ্ছে 12 ভোল্ট ইনপুট, আর 87 মানে 12 ভোল্ট আউটপুট। ক্লিয়ার? কয়েলটা দেখা চিনতে পারলাম বা বুঝতে পারলাম কিভাবে সরি বারবার কয়েল বলে বলছি, কিভাবে রিলেটাকে চিনতে হয় বা রিলের নাম্বারিংটা কিভাবে থাকে হ্যাঁ বুঝতে স্যার পারলেন? বুঝে গেছি। এইবার এটাকে বলা হচ্ছে 4 পিন রিলে। 4 পিন মানে 4টে পিন আছে তো, 85 86 30 87, তাহলে 4 পিন রিলে, যেহেতু 4টে পিন আছে। এরকম করে 5 পিন রিলে হয়। 5 পিন রিলেটা কিরকম? একই জিনিস, 85 86, এটা কয়েলের প্লাস মাইনাস। 30 30 মানে কি বলেছি, 12 ভোল্টের ইনপুট, এটা ইনপুট। এবার আউটপুট এখানে দুটো আছে, আউটপুট দুটো আছে, একটাকে বলা হচ্ছে 87, অন্য কালি দিচ্ছি, একটাকে বলা হচ্ছে 87 আর একটা বলছে 87A। এখানে যেমন শুধু 87 ছিল, দেখুন শুধু 87 ছিল আউটপুট, এখানে দুটো আউটপুট, একটাকে বলছি 87, একটাকে বলছি 87A। এবার দুটো আউটপুটের মধ্যে 87A যেটা, সেটা কি? 87A মানে কোনটা? এইটা 87 এইটা, আর 87টা হচ্ছে এইটা, এটা 87 আর এইটা হচ্ছে 87A। এবার এই রিলের কার্য করার পদ্ধতিটা কি এখানে দেখিয়ে দিচ্ছি, তাহলে বিষয়টা সহজ হবে। এখানে ছবিতে দেখাচ্ছি, তাহলে সহজে বুঝতে পারবো। এখানে কিভাবে কাজ করছে, এটা একটা কয়েল, এটা হচ্ছে ইনপুট, আউটপুট দুটো আছে, এই একটা আউটপুট আর এই একটা আউটপুট, দুটো আউটপুট আছে। এটা কি হবে 85, এটা হবে 86, এটা হবে 30, বুঝতে পারলাম। আচ্ছা, যেটা এখন কানেক্ট মানে এখন দেখুন এইটা কানেক্ট আছে তো, এই যে লক্ষ্য করুন, এখন কি এটা অন আছে? অন বলবো না, মানে কানেক্ট আছে। তাহলে যেটা কানেক্ট আছে সেটাকে বলছি 87, এটাকে বলছি 87A, আর এইটাকে বলছি 87। দুটো আউটপুট, আর এটা 12 ভোল্ট ইনপুট। বিষয়টা কিরকম, এই যে কয়েলটা আছে, কয়েলে যদি কোনো ভোল্টেজ না দিই, মানে কয়েলে 5 ভোল্ট দিচ্ছিলাম তো, কয়েলে কোনো ভোল্টেজ দিচ্ছি না, তাহলে কয়েলে যখন ভোল্টেজ দিচ্ছি না তখন রিলেটা কি বলবো, রিলেটা অফ আছে। কয়েলে তো কোনো ভোল্টেজ দিচ্ছি না, রিলে অফ। তাহলে রিলে যখন অফ থাকবে তখন এই 12 ভোল্ট, এই 12 ভোল্ট এখান থেকে আউটপুট, মানে এখানে যদি একটা বাল্ব লাগিয়ে দিই, এই বাল্বটা জ্বলবে। কখন জ্বলবে না, যখন আমার রিলেটা অফ বা রিলের কয়েলে 5 ভোল্ট দিচ্ছি না, যখন আমি 5 ভোল্ট দিচ্ছি না তখন এই বাল্বটা জ্বলছে। এইবার যখনই আমি 5 ভোল্ট দেব, যখনই 5 ভোল্ট দেব তখন কি হবে না, এই যে সুইচটা ছিল, এই সুইচটাকে কি হবে, কয়েলটা টানবে, টানলে সুইচটা কি হবে, সুইচটা এখানে চলে আসবে। এখানে চলে এলে কি হবে, কানেকশনটা এরকম হয়ে যাবে। তখন এখানে যে বাল্বটা আছে সেই বাল্বটা জ্বলবে। এটা ধরুন 1 নম্বর বাল্ব, 2 নম্বর বাল্ব, তাহলে এখন 2 নম্বর বাল্বটা জ্বলছে। তাহলে 2 নম্বর বাল্বটা কখন জ্বলছে না, যখন কয়েলে আমি 5 ভোল্ট দিচ্ছি। 5 ভোল্ট দিচ্ছি মানে কি, কয়েলটাকে অন বলবো। তাহলে বিষয়টা কি হলো, কয়েলটা যখন অন তখন 2 নম্বর বাল্ব জ্বলছে, কয়েলটা যখন অফ তখন 1 নম্বর বাল্বটা জ্বলছে। ক্লিয়ার? তার মানে কয়েলের দুটো কন্ডিশন, একটা অন কন্ডিশন, একটা অফ কন্ডিশন। যখন অফ থাকবে তখন 1 নম্বর বাল্বটা জ্বলছে, আর যখন অন থাকবে তখন 2 নম্বর বাল্বটা জ্বলছে। তার মানে অন কন্ডিশনে একটা সার্কিট চলছে আর অফ কন্ডিশনে একটা সার্কিট চলছে, দুটো সার্কিট একটা রিলে দিয়ে অপারেট করছে। বুঝতে কি পারলেন?
হ্যাঁ বাকিটা সব ইউজ করলেন? সুমন বাবু, হ্যাঁ স্যার বুঝতে আমাদের পেরেছি। একটা ছোট কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন বলুন। বুঝতে পেরেছি। বলছি ধরো কোনোভাবে এই যে রিলেটা আছে, রিলে তো আপনার ফেলিওরও হয়, রিলে ফেলিওর হলে সেটা মাল্টিমিটারে কিভাবে চেক করবে? রিলে ফেলিয়ার হলে মাল্টিমিটার কি করে চেক করবো সেটা প্র্যাকটিক্যালি দেখানো হবে। এবং আজকে আমি ফেলিয়ারটা নিয়ে আলোচনা করছি না, এটা এই চ্যাপ্টারে এটা প্র্যাকটিক্যালি দেখানো হবে, ঠিক আছে? যে রিলের কোন কোন পিন গুলো আমি চেক করব আর কি চেক করব, কি করে বুঝবো যে ওই রিলেটা ভালো আছে না খারাপ আছে, এইগুলো 85 আর প্র্যাকটিক্যালি। 86 এর হ্যাঁ কয়েল বলুন। রেজিস্ট্যান্স স্যার, 85 আর 86 এর কয়েল রেজিস্ট্যান্স থেকে আমি বুঝতে পারবো রিলে ভালো আছে কি খারাপ আছে। একদম ঠিক। ধরুন এই যে 85 আর 86, এখানে যদি মাল্টিমিটার লাগাই, এখানে কি চেক করব? কন্টিনিউটি চেক করতে পারি। অনেক সময় কি হয়, এই ক- এই কয়েলটা ধরুন মাঝখানে কেটে গেছে, মানে কয়েলটা ডিসকানেক্ট হয়ে গেছে, ভেতরে ধরুন কেটে গেছে, বা কয়েলটা কোনো জায়গায় কেটে গেলে কি হবে, কয়েলটা কানেক্ট হবে না, তাহলে আমি কন্টিনিউটি চেক করতে পারি। এই কয়েলের রেজিস্ট্যান্স চেক করতে পারি। তার মানে মেনলি একটা রিলের যেটা চেক করতে হয়, এই কয়েলটা ভালো আছে কিনা সেটাই চেক করতে হয়, এটা একটা বিষয়। আরেকটা কি সমস্যা হয়, 4 পিনে বলছি এটা। আরেকটা কি সমস্যা হয়, ধরুন কয়েলটা অন হয়ে গেছে, মানে কয়েলটা যখনই 5 ভোল্ট দিয়েছি কয়েলটা অন হয়ে গেছে, এখানে যে সুইচটা আছে না, এখানে যে সুইচটা কানেক্ট হয়ে গেছে, কানেক্ট হয়ে থেকে গেছে, আর ডিসকানেক্ট হচ্ছে না। তার মানে যখন আমি কয়েলে সাপ্লাই দিচ্ছি না, রিলে যখন অফ, তখনও এই বাল্বটা জ্বলছে, মানে এই সুইচটা ডিসকানেক্ট হচ্ছে না। তখন কি করব? তখন এই যে 30 আর 87 এই দুটো পিনকে আমি মাল্টিমিটারের কন্টিনিউটি চেক করব, যে এই দুটো পিন কানেক্ট আছে না কানেক্ট নেই রিলের অফ কন্ডিশনে। যদি দেখা যায় যে রিলে বন্ধ আছে তাও কানেক্ট দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে সুইচটা কানেক্ট হয়ে আর ডিসকানেক্ট হচ্ছে না। কেন এই ডিসকানেক্টটা কি করবে? ডিসকানেক্ট কি জন্য হবে? একটা স্প্রিং লাগানো থাকবে যে টেনে ডিসকানেক্ট করবে, সেই স্প্রিংটা তুমি ভেঙে গেছে, স্প্রিংটা লুজ হয়ে গেছে, কি স্প্রিংটা খুলে গেছে, তখন কিন্তু আর ওই সুইচটা ডিসকানেক্ট হবে না। তবে এটা স্যার এই কন্টিনিউটি ক্ষেত্রে চেক কি করলে পাবে। হয় সেটা বলি। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, এক্ষেত্রে কি হয় যখন স্যার ওই অফ অন হয় রিলেতে, তো তখন স্যার ভিতরে যেহেতু ভোল্টেজ থাকে তখন স্যার ফ্লাক্স হয়। তো ফ্লাক্স হয়ে গেলে কি হয়, মাঝে মধ্যে ওটাকে মানে মোল্ড হয়ে হয়ে যায়, গলে যায়, গলে গিয়ে হুম, দুটো টাচ হয়ে রয়ে যায় স্যার, ওই জন্য ওই অন অবস্থা হয়ে যায়। একদম ঠিক। মানে কিরকম বিষয়টা, ধরুন আমাদের বাড়িতে যে সুইচ আছে, যেমন সুইচ যখন আমরা অন্ধকারে প্রেস করে দেবেন ভেতরে একটা ফ্লাক্সিং হয়। কেন না, বারবার মানে পজিটিভ নেগেটিভ কানেক্ট হলেই ফ্লাক্স হয়। তো এই যে ফ্লাক্স হয় বা আগুনের ফুলকি তৈরি হয়, তো সেই আগুনের ফুলকিতে কি হবে, এই সুইচ গুলো কি হবে, গরম হয়ে যাবে। এবার অত্যন্ত অত্যন্ত গরম হয়ে গেলে কি হবে, জিনিসটা একটু গলে যাবে বা বেঁকে যাবে, তখন কি হবে না, কানেক্ট হয়ে থেকে যায়, আর ডিসকানেক্ট হয় না। ঠিক আছে, এই প্রবলেম গুলো রিলেতে মেনলি হয়। আচ্ছা, এখানে এই যে রিলেটার কথা বললাম, 5 পিন রিলে, এর অ্যাপ্লিকেশনটা একটু আমি বলছি। এর অ্যাপ্লিকেশনটা কিরকম হয়, ধরুন গাড়িতে দুটো লাইট দেওয়া আছে, ঠিক আছে? এমন ভাবে দেওয়া আছে যে 1 নম্বর লাইটটা যদি জ্বলে তাহলে 2 নম্বর জ্বলবে না, 2 নম্বর জ্বলে 1 নম্বর জ্বলবে না। এইবার সুইচ তো একটাই দেওয়া আছে, তাহলে সুইচটা যখন আমি অফ রাখবো, মানে সুইচটা যখন প্রেস করছি না, তাহলে রিলে তখন কি অফ, আর রিলে যখন অফ তখন 1 নম্বর বাল্বটা জ্বলছে। এবার যখনই সুইচটা অন করব তখন কি হবে, কয়েলে 5 ভোল্ট যাবে, তখন সুইচটা অন হয়ে যাবে, সুইচটা অন হয়ে গেলে 2 নম্বর বাল্বটা জ্বলবে। বুঝতে পারলেন? তার মানে এমন একটা সিস্টেম যেখানে আমার 1 নম্বর বাল্বটা জ্বলবে, না হলে 2 নম্বর বাল্বটা জ্বলবে, যে কোনো একটা বাল্ব সবসময় জ্বলবে। এবার সুইচটা অন করলে 2 নম্বর বাল্ব জ্বলছে, সুইচটা অফ করে দিলে 1 নম্বর বাল্ব জ্বলছে। এখন দুটো সার্কিটকে অপারেট করতে গেলে আমাকে 5 পিন রিলে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার।
এই হচ্ছে রিলের ব্যবহার। এবার রিলের কিছু ক্লাসিফিকেশন দেওয়া আছে। এগুলো কি না, যদি এই যে একটা সুইচ থাকে, এটাকে বলা হয় যে একটা সুইচ আছে, এটাকে বলে সিঙ্গেল পোল রিলে। সিঙ্গেল পোল মানে কি, মানে ওই একটা সার্কিটকে অপারেট করে, মানে 4 পিন রিলে যেটাকে বলছি, একটা সার্কিট অপারেট, একটা আউটপুট হবে। আর যদি দুটো আউটপুট হয়, যেরকম আমরা 5 পিন রিলে বললাম, তো এই রিলেকে বলা হয় সিঙ্গেল পোল ডবল থ্রো। আচ্ছা, সিঙ্গেল পোল মানে কি, ইনপুট একটা দিচ্ছি, এটা কি ইনপুট একটা, এখানেও ইনপুট একটা, এই জন্য সিঙ্গেল পোল। এবার সিঙ্গেল থ্রো মানে কি, আউটপুট একটা, সিঙ্গেল থ্রো, এখানে আউটপুট কটা, দুটো, মানে দুটো লাইন দিয়ে আউটপুট যাচ্ছে, এই জন্য এটাকে সিঙ্গেল পোল, সিঙ্গেল থ্রু, এটাকে বলে সিঙ্গেল পোল ডবল থ্রু। ঠিক আছে, এগুলো বিভিন্ন রকম ক্লাসিফিকেশন, একই জিনিস, আলটিমেট আমাকে 4 স্যার পিন আর ট্রিপল 5 পিন। রিলেও তো হয় স্যার। কি বলছেন? স্যার ট্রিপল রিলেও তো হয়। হ্যাঁ, 3 পোল হয়, 4 পোলও হয়, রিলে অনেক ধরনের হয়। তো আমরা খুব বেশি ডিটেলসে যাব না, আমরা এই 4 পিন রিলেটা যদি পুরো ভালো করে প্র্যাকটিস করে নিতে পারি, মাথার মধ্যে নিয়ে নিতে পারি, আর এটার চেকিং প্রসিডিওর যদি আমাদের মাথার মধ্যে ঢুকে যায়, বা পুরো প্র্যাকটিসটা যদি ভালো করে বুঝে নিতে পারি, তাহলে আমাদের আর কিছু লাগবে না। এরপরে যদি আমি 7 পিন রিলেও দিই, তাহলেও আমাদের বিষয়টা সহজ লাগবে। কেন? আমাদের বেসিকটা ক্লিয়ার। রিলের মেনলি 4 পিন আর 5 পিনটাই জানতে হয়। এই দুটো যার ওয়ার্কিং ক্লিয়ার হয়ে যাবে, পিনের সংখ্যা বাড়াতে থাকলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আচ্ছা। এইবার রিলের ক্ষেত্রে এই যে 85-86 যে নাম্বারিংটা বলেছিলাম, তো সেই নাম্বারিং এর বিষয়টা বুঝে নিতে হবে। 85টা কি না, 85টা হচ্ছে কয়েলের নেগেটিভ, আর 86টা হচ্ছে কয়েলের পজিটিভ। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? আমি তখন বলেছিলাম যে কয়েলের পজিটিভ নেগেটিভ যে কোনো একটা 85-86 বলেছিলাম, কিন্তু 85টা হচ্ছে কয়েলের নেগেটিভ, 86টা হচ্ছে কয়েলের পজিটিভ। আচ্ছা, এরপরে গেছে 30টা হচ্ছে ইনপুট, আর 87 এ এই দুটো হচ্ছে আউটপুট। তো এখানে একটা অ্যাপ্লিকেশন বলে না যে ক্লাসটা শেষ করব, দেখবেন অনেক সময় এরকম হয় যে ধরুন গাড়ি স্টার্ট হচ্ছে না, গাড়ির চাবি দিচ্ছি, গাড়ি স্টার্ট হচ্ছে না, তখন আমরা কি করি, বাইপাস করি, তাই তো? বাইপাস করে গাড়ি স্টার্ট করি, রাস্তায় ধরুন গাড়ি ব্রেকডাউনে দাঁড়িয়ে গেছে, আমরা বাইপাস করে গাড়ি স্টার্ট করি। কেউ বলতে পারবেন কিভাবে বাইপাস করা হয়? বলবো স্যার? হ্যাঁ, বলুন বলুন, এটা নাম্বার দিয়ে বলুন। স্যার 30 আর 87। 30 আর 87। 87। আচ্ছা, আপনি বলছেন যে 30 আর 87 যদি কানেক্ট করে দিই তাহলে গাড়ি স্টার্ট হয়ে যাবে, তাই তো? হুম। সবাই কি একমত? সবাই কি একমত? হ্যাঁ স্যার। তার মানে আমি আলটিমেট কি ঘটনা ঘটাচ্ছিলাম না, আমি এই কয়েলে 5 ভোল্ট সাপ্লাই দিয়ে আমি কি করেছিলাম, এই সুইচটাকে অন করেছিলাম, এটাই তো আমার মূল ফাংশন। এবার ধরুন কয়েলটা শর্ট সার্কিট হয়ে গেছে, কি কয়েলটা কোনো ফাংশন হচ্ছে না, কি কয়েলে যে 5 ভোল্ট দেবো, সেই 5 ভোল্টের সার্কিটটা কোনো জায়গায় কেটে গেছে, তাহলে 5 ভোল্ট তো আসবে না। কিন্তু আমাকে তো এই বাল্বটা জ্বালাতে হবে, তাহলে বাল্বটা জ্বালাতে হলে কি করতে হবে? একদম সহজ উপায়, আমি 30 থেকে যদি একটা ইলেকট্রিকের তার এখানে কানেক্ট করে দিই, মানে 30 থেকে 87-তে যদি ডাইরেক্ট একটা ইলেকট্রিকের তার কানেক্ট করে দিই, তাহলে এই সুইচের কি কোনো দরকার পড়বে? সুইচের কিন্তু কোনো দরকার পড়বে না, তাই না? মানে সুইচটাকে ওভারকাম করে আমি ইলেকট্রিকের তার দিয়ে কানেক্ট করে দিয়েছি, তাহলেই আমি এখান থেকে 12 ভোল্ট পাবো। 12 ভোল্ট পাবো মানে এই বাল্বটা জ্বলবে। আমার উদ্দেশ্য কি, বাল্বটাকে জ্বালানো। গাড়ির ক্ষেত্রে একই, আমি যদি এই 30-এর সঙ্গে 87 কানেক্ট করে দিই, তাহলে আমার স্টার্টার মোটর স্টার্ট হয়ে যাবে, ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা জিনিস হ্যাঁ, একটু মনে clear। রাখার বিষয়, সেটা হচ্ছে এই যে 30-এ যে 12 ভোল্ট বললাম না, এখানে যে 12 ভোল্ট, এই 12 ভোল্টটা কিন্তু সব সময় থাকে, আর 5 ভোল্টটা সবসময় থাকে না। তার মানে আমি যদি ভাবি যে কয়েলটা এখন অফ আছে, কিন্তু কয়েলটা সার্কিটে লাগানো আছে,
তার মানে এই নয় যে কয়েলের কোনো পিনে কোনো কারেন্ট নেই। কয়েলের 12 ভোল্টটা কিন্তু সবসময়, কয়েল অফ হোক আর অন হোক, কয়েলের যেটা ইনপুট যে 12 ভোল্টটা দিয়েছি সেটা কিন্তু সবসময় থাকে। এবার 5 ভোল্ট দিলে তখন এই সুইচটা অন হয়, 5 ভোল্ট না দিলে সুইচটা অন হয় না। তার মানে 12 ভোল্ট কিন্তু সবসময় থাকে। এইটা অনেকে ভুল করে। হ্যালো মানে হ্যাঁ বলুন। স্যার, কিছু ক্ষেত্রে কিন্তু 12 ভোল্ট সবসময় থাকে, 5 ভোল্টও সবসময় থাকে। শুধু গ্রাউন্ড দিয়ে আমরা যে নিউট্রাল আছে, আমাদের নিউট্রাল দিয়ে আমরা কাটিং করি। একদম হ্যাঁ, সেটাও হয়, সেটাও হয় যে 5 ভোল্ট আর 12 ভোল্ট সবসময় আছে। এবার নিউট্রাল যেটা নেগেটিভ, ধরো নেগেটিভ যদি আমি খুলে দিই তাহলে সার্কিটটা কমপ্লিট হচ্ছে না, ফলে কয়েলটা চুম্বকে পরিণত হবে না। যখনই এখানে গ্রাউন্ড কানেক্ট করে দেবো তখন হবে। এটা কেন করা হয়? তার কারণ হচ্ছে এই যে পজিটিভ, সবসময় দেখবেন যে আমরা সুইচ সবসময় পজিটিভে লাগাই। মানে এই যে সুইচটা আঁকলাম, এই সুইচে কি আছে, এদিকে পজিটিভ যাচ্ছে আর পজিটিভ বেরোচ্ছে, তাহলে পজিটিভে আমরা সুইচ লাগাই। পজিটিভে সুইচ লাগালে কি হবে, এখানে যখন আমি সুইচটাকে বারবার কানেক্ট ডিসকানেক্ট করবো, এটা ফ্লাশিং হবে, এটা আগুনের ফুলকি তৈরি হবে, ফলে সুইচটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এইটাকে আটকানোর জন্য নেগেটিভ অপারেটর মানে আর্থিনটাকে অফ অন করবো। আর্থিনটাকে যদি আমি সুইচ দিয়ে অফ অন করি সেখানে কিন্তু প্রবলেম হবে না। কেন না, আর্থিনে অতটা পরিমাণ আগুনের ফুলকি তৈরি হবে না, ফলে সুইচটা তাড়াতাড়ি খারাপ হবে না। এই জন্য আর্থিনটাকে দিয়ে অপারেট করা হয়। ঠিক যেরকম আমরা হর্নের ক্ষেত্রে কি হয়, হর্নের ক্ষেত্রে দেখবেন যে অনেক গাড়িতে, লোকাল যে গাড়িতে হয়, ইলেকট্রিকের একটা তার বেরিয়ে থাকে, আর এটা যে গাড়ির বডি মানে গাড়ির চ্যাসিস বা বডি, দেখবেন এই তারটাকে যখনই বডিতে টাচ করে দিচ্ছে তখনই হর্ন বাজছে। দেখেছেন কি কেউ? কলকাতার লোকাল গাড়িতে প্রচুর দেখা যায়, হর্নের স্যার কোনো সুইচ নেই। বাসের ক্ষেত্রে বেশি হয়। একদম বাসের ক্ষেত্রে বেশি চলে। তো হর্নের ক্ষেত্রে কোনো সুইচ নেই, এই তারটাকে বডিতে টাচ করলেই হর্ন বাজছে। তো ওখানে বিষয়টা এরকম, এটা হচ্ছে নেগেটিভ তার। এই নেগেটিভ তার যখনই বাসের মানে বাসের বডিতে টাচ করব তখন কি হবে, নেগেটিভটা পুরোপুরি কানেক্ট হয়ে যাবে। তার মানে পজিটিভে সবসময় ভোল্টেজ দেওয়া আছে, নেগেটিভটাকে কানেক্ট করলে হর্নটা বাজছে। এটা কেন করা হয় না, এটা করলে ওই যে ফ্লাশিংটা এখানেও হবে কিন্তু খুব সামান্য, কিন্তু পজিটিভে যদি আমি বারবার কানেক্ট ডিসকানেক্ট করতাম, এত গরম হতো ওই তারটা ওখান থেকে নষ্ট হয়ে যেত বা গলে যেত। এই জন্য নেগেটিভ সিস্টেম বা নেগেটিভের আমরা কানেক্টিং সিস্টেমটা অটোমোবাইলের ক্ষেত্রে মেনলি ব্যবহার করা হয়। এটা অটোমোবাইলের ব্যবহার সব থেকে বেশি এই কনসেপ্টটা। ঠিক আছে, ইভি গাড়ির ক্ষেত্রে স্যার সমস্ত নেগেটিভেই হয়, কারণ এরকমই আমরা পেয়েছি। হ্যাঁ মানে অটোমোবাইলের ক্ষেত্রে এই 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 যে হ্যাঁ। কনসেপ্টটা, এটাকে বলা হয় আর্থ রিটার্ন সিস্টেম। মানে এই যে টেকনিক্যাল যে বিষয়টা, এটাকে বলা আর্থ রিটার্ন সিস্টেম। আর্থ রিটার্ন সিস্টেম বলা হয়। মানে অটোমোবাইলের ক্ষেত্রে পজিটিভটাকে না ব্যবহার করে নেগেটিভ দিয়ে সিস্টেম গুলোকে অফ অন করা হয়, এটাকে বলা হয় আর্থ রিটার্ন সিস্টেম। এটা আমরা অটোমোবাইলের ক্ষেত্রেই সব থেকে বেশি ব্যবহার করা হয় অন্যান্য সেক্টর থেকে। আর্থ রিটার্ন সিস্টেম মানে আর্থিনটাকে সুইচ হিসেবে ব্যবহার করা হয়, সুইচটা পজিটিভে নয় নেগেটিভে থাকে। ঠিক আছে, স্যার ওকে অটোমোবাইল ক্ষেত্রে যেহেতু হ্যাঁ বলুন স্যার বলুন। অটোমোবাইল ক্ষেত্রে যেহেতু স্যার ওই নেগেটিভটা আর্থ করা থাকে, মানে বডির সাথে করা থাকে, তার জন্য স্যার ওই একদম একদম সুইচটা একদম বডির সঙ্গে আর্থেই করা করা থাকে হয়। একদম। আর তাহলে কি কি আলোচনা করলাম? প্রথমে আলোচনা করলাম যে ইন্ডাক্টর কি, কিভাবে কাজ করে, কোন পারপাসে ব্যবহার করা হয় সেটা বললাম। 2 নম্বর বললাম ট্রান্সফরমার দু ধরনের হয়, একটা স্টেপ আপ একটা স্টেপ ডাউন। কিভাবে স্টেপ আপ করা হয় কিভাবে স্টেপ ডাউন করা হয় সেটা বললাম। এবং এটা বললাম যে প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েলে তড়িৎ ক্ষমতার কোনো পরিবর্তন হয় না, সেটা কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা বললাম। এবং ভোল্টেজ কিভাবে বাড়ানো হয় কিভাবে কমানো হয় সেটা বললাম। এরপরে কি আলোচনা করলাম? এরপরে আলোচনা করলাম হচ্ছে রিলে। রিলে রিলে বললাম 2 ধরনের রিলে হয়, একটাকে বলবো 5 পিন রিলে, একটাকে বলা হচ্ছে 4 পিন রিলে। তো 5 পিন রিলে মানে হচ্ছে দুটো আউটপুট 87 আর 87A, 4 পিন মানে একটা আউটপুট শুধুমাত্র 87। এবার রিলের ক্লাসিফিকেশন গঠন অনুযায়ী 2 রকম হয়, একটাকে বলে সিঙ্গেল পোল
সিঙ্গেল থ্রু, মানে ইনপুট একটা আউটপুট একটা। তাহলে ইনপুটটাকে পোল বলে আর আউটপুটটাকে থ্রো বলে। তাহলে একটা ইনপুট একটা আউটপুট, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। আর এক্ষেত্রে কি আছে না, ইনপুট একটা, সেখানে সিঙ্গেল পোল, থ্রো কটা হবে দুটো, সেই জন্য সিঙ্গেল পোল ডবল থ্রো, এইভাবে ভাগ করা হয়। এবার 5 পিন আর 4 পিন রিলের পিন নাম্বার কিভাবে করা হয় এবং কিভাবে কাজ করে, সেই বিষয়টা পুরো ওয়ার্কিংটা আমরা আলোচনা করলাম। এতটা স্যার পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম। হ্যাঁ বলুন। স্যার বলছি ওই NO আর NC মানে কি? এনো, NO আর NC ওই যে আচ্ছা আচ্ছা বলছি রয়েছে বলছি এখানে। বলছি দিচ্ছি। এই যে সুইচটা এখন কি আছে, অফ আছে তো, হ্যাঁ অফ স্যার। আছে। তাহলে সাধারণ অবস্থায় অফ আছে, সাধারণ অবস্থায় যেহেতু অফ আছে, এই ধরনের রিলেকে বলা হয় এনও। এনও মানে কি, এনও কথার মানে হচ্ছে নর্মালি ওপেন। নর্মালি ওপেন, নর্মালি ওপেন মানে সুইচটা নর্মালি ওপেন থাকে বা অফ থাকে, তো ওপেনই তো আছে, ওপেন মানেই তো অফ। মানে সাধারণ অবস্থায় অফ ওপেন থাকে, যখন সাপ্লাই দেব তখন এটা অন মানে ক্লোজ হবে। আর সাধারণ অবস্থায় যদি এরকম সুইচটা ওপেন থাকে, এটাকে বলে নর্মালি ওপেন। এবার এই ক্ষেত্রে দেখুন, এই ক্ষেত্রে যখন রিলেতে কোনো সাপ্লাই দিচ্ছি না, তখন কি হচ্ছে, তখন এইটা আর এই সুইচটা ওপেন আছে, এই জন্য লিখেছে এনও মানে নর্মালি ওপেন। আর এখানে দেখো সবসময় কানেক্ট হয়ে আছে, মানে যখন আমি রিলেটাকে কোনো সাপ্লাই দিচ্ছি না, রিলেটা যখন বন্ধ আছে অফ আছে, তখন এইটা আর এইটা এই সুইচটা কানেক্ট, এই জন্য বলেছে নর্মালি ক্লোজ। ক্লোজ মানে কানেক্ট হয়ে আছে, আর ওপেন মানে ডিসকানেক্ট হয়ে আছে। তাহলে সাধারণ অবস্থায় এটা ওপেন থাকে আর সাধারণ অবস্থায় এটা ক্লোজ থাকে, এটাকেই বলে নর্মালি ওপেন বা নর্মালি ক্লোজ। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর কোনো কোশ্চেন আছে? স্যার আজকের একবার ফার্স্ট চ্যাপ্টারটাই যান স্যার, একবার ফার্স্টে, একদম ফার্স্ট। ওকে বলুন। স্যার এই যে ইন্ডাক্টর আছে, হুম, স্যার ইন্ডাক্টরটাকে আমরা সিটিও তো বলতে পারি। কি বলতে পারি? সিটি, কি বলতে পারলাম না। সিটি 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 বলতে? সিটি বলতে স্যার হাই ভোল্ট থেকে আমরা লো ভোল্টের যে অক্সিলারি বার হুম করি যখন, হুম। তার অ্যাম্পিয়ার কত আছে, ভোল্টেজ কত আছে, সেই হিসাব করে দেখার জন্য। না 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 সেরকম না, আমি বলছি এই ইন্ডাক্টরের আমি ছবি আমি আহ, এই 1.2 বোধহয় ইন্ডাক্টরের ছবিটা দেওয়া আছে, দেখবেন সার্কিটে, দেখাতে হলে খুব ভালো হতো, আমি পরের দিন দেখাবো। তাহলে সার্কিটে এরকম একটা জিনিস দেখতে পাবেন, এরকম একটা গোল একটা কালো রাবারের কালো একটা জিনিস থাকে, আর তাতে তাতে এরকম করে একটা কয়েল এরকম পেঁচানো থাকে, দেখুন হ্যাঁ স্যার, ছোট্ট দেখতে। ওইটাই বলছি স্যার, ওটাকে সিটি বলে তো স্যার। সিটি আমি কোনোটা বুঝতে পারছি না, হয়তো বলে এটা হতে পারে। তো এটা অ্যাকচুয়ালি ইন্ডাক্টর বলে, অ্যাকচুয়ালি টেকনিক্যাল নাম, বা আরো হয়তো অনেক নাম থাকতে পারে। ঠিক আছে, মানে প্রশ্নটা কি বুঝতে পারলাম না, প্রশ্নটা বলুন। স্যার ওই আপনি যে ইন্ডাক্টর বলছেন, ইন্ডাক্টর হ্যাঁ আর সিটি দুটোর কাজ একই রকম, আচ্ছা, সেই হ্যাঁ ক্ষেত্রে সেটা হতে বললাম। পারে, হ্যাঁ সেটা হতে পারে। আর কোনো কোশ্চেন? না স্যার। ওকে, আপনারা সবাই ভালো করে এই পার্টটা দেখে নেবেন, রিভাইজ করে নেবেন। আর এর পরের দিন যে পরের দিন যে পার্ট হবে সেটা কোনো আরো ইম্পর্টেন্ট, কারণ পরের দিন আমরা এই যে রেজিস্ট্যান্স কি করে ক্যালকুলেশন করা হয়, হিসাব করা হয়, এইটা শেখানো হবে। প্র্যাকটিক্যালের দিন এই রেজিস্ট্যান্স মানে মাল্টিমিটার দিয়ে চেক করে আমরা বলবো যে এই রেজিস্ট্যান্সটা কত, আর ক্যালকুলেশন করে বলবো কত। দুটোর মধ্যে কিছুটা পার্থক্য আছে, তো সেই বিষয়গুলো পরের দিন ক্লাসে আলোচনা করা হবে। সেই জন্য পরের দিন কিন্তু অবশ্যই সবাই ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা পর্যন্ত খুব ইম্পর্টেন্ট। এর পরের যে মডিউল যখন স্টার্ট হবে, মানে 2 থেকে স্টার্ট হবে, তখন দেখবেন অতটা কঠিন মনে হবে না, কারণ প্রথম যে 4টে চ্যাপ্টার যেহেতু ইলেকট্রিক ইলেকট্রনিক্স এর চ্যাপ্টার,
বেস চ্যাপ্টার, মানে এই ইলেকট্রিক ইলেকট্রনিক্স এর চ্যাপ্টারের উপর ডিপেন্ড করছে আপনি পরবর্তী চ্যাপ্টার গুলো কত ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, পরের চ্যাপ্টার গুলো থেকে মানে 2.1 থেকে একটু সহজ লাগবে, ঠিক আছে, অতটা কঠিন মনে হবে না। হ্যাঁ বলুন। স্যার সিটি মানে হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। কারেন্ট, ট্রান্সফরমার আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম, ওটা ওই হিসেবে ব্যবহার করা যেতে পারে। এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে আমাদের যে কনভার্ট করা হয় অক্সিলারিতে, তার ক্ষেত্রে ইউজ করা হয়। মানে ডিসি থেকে ডিসি তে কনভার্ট করা হচ্ছে, তাই তো? প্রদীপ বাবু, ডিসি থেকে হ্যাঁ ডিসি স্যার। তে কনভার্ট করা হচ্ছে তো? হ্যাঁ, তাহলে কি বললেন? কি বললেন আবার বলুন। এসি কারেন্ট থেকে আমি ডিসি কারেন্টে কনভার্ট আচ্ছা, করছি। এসি থেকে ডিসি তে কনভার্ট করা হয়েছে না, এসি থেকে ডিসি তে যে কনভার্ট করা যায় সেটা সম্পূর্ণ আলাদা জিনিস, ওইটা ওইটা নয়। এসি থেকে ডিসি তে কিভাবে কনভার্ট করা হয় সেটা আমাদের সিলেবাসে আছে। যে ডায়োড পড়েছিলাম না, যেটা ডায়োড পড়েছিলাম, হ্যাঁ, সেই ডায়োড দিয়ে ফুল ওই রেকটিফায়ার বলে একটা সার্কিট হয়, সেটা তৈরি করা হয়, সেটা দিয়ে এসি কারেন্টকে আমরা ডিসি কারেন্টে কনভার্ট করতে পারি। যে সার্কিটটা প্রত্যেকটা চার্জারের ভেতরে থাকে, সেটা আমাদের সিলেবাসে আছে, ওটা আলোচনা করব, ঠিক আছে। এসি থেকে ডিসি কনভার্টার যেটা, সেটা কিন্তু ওইটা নয়, ওটা শুধুমাত্র স্টেপ আপ বা স্টেপ ডাউন তাহলে ট্রান্সফরমার কি স্যার এটা বা কারেন্ট, হ্যাঁ মানে কারেন্টটাকে একটু বাড়ানো কমানো। হায়ার হায়ার এসি কারেন্ট থেকে স্মলার এসি কারেন্টে অনলি একদম একদম, কনভার্ট করে? হ্যাঁ একদম একদম, মানে ওটা স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমার হিসেবে সাধারণত ব্যবহার করা হয় না, ওটা মেনলি মানে বলতে পারি একটা হ্যাঁ মানে একটা ব্যাটারি ক্যাপাসিটর, ক্যাপাসিটর কি করে কিছুটা কারেন্ট ধরে রাখে, দরকার হলে ছাড়ে, না হলে ধরে রাখে। এইভাবে যে ক্যাপাসিটর যে পারপাসে ইউজ করা হয়, ওটাকে ওই ধরনের পারপাসের জন্য মেনলি ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার সার্কিট যখন আলোচনা হবে, সার্কিটের বিষয়টা তো কলম ক্লাস নেবেন, তখন তাহলে স্যার সার্কিট আমি আমি ডিজাইনে। এটা জাস্ট জাস্ট হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করছি এটা। হুম হুম ধরুন হুম একটা এমসিবি, 3 পোল এমসিবি, হুম সেটা আমি যখন আমি ওটাকে এমার্জেন্সি স্টপ করব যে কোনো ভাবে হিটিং এর জন্য, কাট আপ হুম করার জন্য, হুম সেটা তো একটা মিনিমাম অ্যাম্পিয়ারে আমি সেট করব। তো হুম এটা সেট করতে গেলে তো আমাকে একটা মিনিমাম কারেন্ট অ্যাম্পিয়ারের দরকার আছে যেটাতে হুম আমি সেট করব। তো হুম। সেইটার ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারি? না না না, এমসিবিটা পুরোপুরি আলাদা বিষয়। আর এমসিবিটা আমাদের এই চ্যাপ্টারেই আছে, দেখুন এমসিবি না, সিসিবি। এমসিসিবি, সরি স্যার, যে 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 এমসিসিবি, আচ্ছা এমসিসিবি তাই তো? এমসিসিবি, 3 পোল এমসিসিবি। আচ্ছা, না বিষয়টা আমি এইভাবে বিষয়টাকে আমি বলতে চাইছি না। এমসিসিবি বা এমসিবি এগুলো পুরো আলাদা পারপাস। আমাকে ইন্ডাক্টরটাকে পুরো আলাদা করেই মনে রাখুন, যেটা একটা কারেন্ট স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়, বলতে পারি একটা ক্যাপাসিটর বা একটা ছোট ব্যাটারির মতো কাজ করে। এইটুকু মনে রাখুন, ওটার সঙ্গে অন্যগুলোকে গুলিয়ে ফেললে জিনিসটা জড়িয়ে যাবে। ওখানে কিছুই থাকে না, ওখানে শুধু তামার তারটা পেঁচানো থাকে, যে কিছুটা পরিমাণ ইলেকট্রিক এনার্জি স্টোর করে রাখতে পারে, ধরে রাখতে পারে, ওর কাজ ওইটুকুই, যেটা একটা সার্কিটকে ব্যালেন্স করার জন্য মেনলি ব্যবহার করা হয়, আচ্ছা, ঠিক আছে। ওটাকে ঠিক ওইটুকুই আছে, মনে রাখুন, ওটার সঙ্গে এগুলোকে গুলিয়ে ফেলবেন না, কারণ গুলিয়ে ফেলে প্রবলেম হবে, ঠিক আছে। ঠিক আছে।